মনে স্থির করিলেন আর নয়, এখান হইতে কোনো মতে বদলি হইতে হইবে। রবীন্দ্রনাথের ছোট গল্পে সেই পোস্টমাস্টার বদলি না পেয়ে শেষ পর্যন্ত চাকরিই ছেড়ে দিয়েছিলেন। ভোটমুখী পশ্চিমবঙ্গের গল্পটা অবশ্য একেবারে আলাদা। এখানে কেন এত বদলি সেই নিয়েই রোজ তুল কালাম চলছে। আর সেই বদলি নিয়ে জোড়া জনস্বার্থ মামলা আজ শটান খারিজ করল কলকাতা হাইকোর্ট। সেই নিয়েই প্রথম প্রশ্ন। 300-রও বেশি আইএএস, আইপিএস, বিডিও, আইসি বদলি বিরোধিতা করে হাইকোর্টে বড় সড় ধাক্কা খেল রাজ্য। ধরে নিতে হবে সুষ্ঠু ভোটের জন্যই বদলি, ব্যাখ্যা দিতে বাধ্য নয় কমিশন। জোড়া মামলা খারিজ করে বলল আদালত। ভোটের মুখে ভোঁতা হয়ে গেল তৃণমূলের বদলি অস্ত্র। দ্বিতীয় প্রশ্ন। বর্তমানে কমিশনের ক্ষমতা প্রশ্নাতীত। কয়েকজনের বদলিতে বলা যায় না এই সিদ্ধান্ত দূরভিসন্ধিমূলক। অফিসারদের বদলিকে কার্যত বৈধতা দিয়ে স্পষ্ট বার্তা প্রধান বিচারপতির বেঞ্চের। এরপরও কমিশনের বিরুদ্ধে তৃণমূলের স্বেচ্ছাচারিতার অভিযোগ আদৌ ধোপে টিকবে? তৃতীয় প্রশ্ন। উস্কানি ও ভয় দেখানোর অভিযোগ। জাতীয় নির্বাচন কমিশনে যাওয়ার পরদিন তৃণমূল নেত্রীর প্রচারে নিষেধাজ্ঞা জারির দাবিতে আজ সিইও অফিসে দরবার শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর প্রচারে কি সিঁদুরে মেঘ দেখছে বিজেপি? চতুর্থ প্রশ্ন। ফর্ম 6-এর মাধ্যমে বহিরাগত ভোটারদের নাম ঢোকানোর অভিযোগ। এবার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন তৃণমূল নেত্রী। তথ্য প্রমাণ থাকলে কোর্টে যান, পাল্টা আক্রমণে বিজেপি। নাম বাদ থেকে নাম তোলা, ভুতুরে ভোটারের হাত থেকে কি বাংলার ভোটার তালিকার মুক্তি নেই? পঞ্চম প্রশ্ন। ভোটের মুখে বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ। আরও এক বহিরাগতকে আনলো বিজেপি, কটাক্ষ তৃণমূলের। কলকাতায় জন্ম থেকে খেলায় হাতে খড়ি, তারপর বিশ্বজয়। তারপরও লিয়েন্ডার পেজ বহিরাগত হলে ওই ইউসুফ পাঠান, কীর্তি আজাদরা কি বাংলার ঘরের ছেলে? তবে শুরুতেই দেখব জোড়া জনস্বার্থ মামলা খারিজ করে আজ ঠিক কি বলল মাননীয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। দেখুন। কোন পরিস্থিতিতে এবং কি কারণে অফিসারদের সরানো হলো তা জানাতে নির্বাচন কমিশন বাধ্য নয়। আইএএস, আইপিএস অফিসারদের বদলিতে স্থগিতাদেশ চেয়ে করা জোড়া জনস্বার্থ মামলা খারিজ করে স্পষ্ট ভাষায় কথা জানিয়ে দিল হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ। ফলে অফিসার বদলি মামলাতেও হাইকোর্টে জোরালো ধাক্কা খেল রাজ্য সরকার। ভোট ঘোষণা হওয়া মাত্র পশ্চিমবঙ্গে একের পর এক বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। একেবারে শীর্ষ থেকে নিচুতলা খুন লঞ্চে বদলে ফেলেছে রাজ্য পুলিশ প্রশাসনের। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এবং আধিকারিকদের পুনর্বহালের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের করেন এক আইনজীবী। মামলাকারীর তরফে দাবি করা হয় 15ই মার্চ থেকে 19শে মার্চ পর্যন্ত অন্ততপক্ষে 46 জন আধিকারিককে বদল করা হয়েছে। এরপর বদলি করা হয়েছে বিডিও, আইসি ও ওসিদেরও। তা নিয়েও জনস্বার্থ মামলা হয়। মামলাকারীর বক্তব্য, এইভাবে বদলি করা হলে প্রশাসনিক কাজে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে অত্যন্ত অসুবিধা হবে। এটা কার্যত মুখ্যমন্ত্রীর কাজে হস্তক্ষেপ বলেও অভিযোগ তোলা হয়। মামলাকারীর অভিযোগ, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করেই পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সেই জোড়া মামলা খারিজ করে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। পর্যবেক্ষণে আদালত জানিয়েছে মামলাকারী একজন আইনজীবী। যদি কোনো জনস্বার্থ লঙ্ঘিত না হয় তাহলে এই বদলি নিয়ে তার কোনো অভিযোগ থাকতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল সংবিধানের উল্টো কথা বলছে। নির্বাচন কমিশন সংবিধান মেনে কাজ করছে, এটা স্পষ্ট করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তৃণমূল দলের সম্পদরা যারা জেলায় জেলায় বুথে বুথে আছে, ভোটের দিন যারা চুরি ছাপ্পা প্রক্সি করবে, আর এখানকার পুলিশ যারা তৃণমূলের কৃতদাসত্ব করে তারা মদত করবে, এইভাবেই তো বাংলায় ভোট হয়েছে। সেখানে বাধাদান হলে দিদির তো মাথা খারাপ হবেই। অতীতে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে ডিভিশন বেঞ্চের একটি মামলার পর্যবেক্ষণের কথা উল্লেখ করে বলা হয়েছে কোন পরিস্থিতিতে এবং কি কারণে অফিসারদের সরানো হলো তা জানাতে নির্বাচন কমিশন বাধ্য নয়। এলাহাবাদ হাইকোর্টের একটি মামলার উল্লেখ করেও কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তার পর্যবেক্ষণে বলেছে এই বদলিগুলো অবাধ এবং সুষ্ঠু ভোটের স্বার্থেই নির্বাচন কমিশন করে থাকে বলে ধরে নিতে হবে। এই পরিমাণ ট্রান্সফার আপনি কোনো রাজ্যে দেখবেন না। আইএস, আইপিএস কিংবা যে অফিসারের মধ্যে ভেদাভেদ তৈরি করা একটা চেষ্টা, আপনি দক্ষ আপনি অদক্ষ, এই যে বিভ্রান্তি তৈরি করেছে, এর জন্যে আমরা কোর্টে গেছি। আর্টিফিশিয়াল একটা রাষ্ট্রপতি শাসনের মধ্যে দিয়ে তারা কিন্তু ওই ধরনের আমেজ এবং মহল, যেটাকে বলে হিন্দিতে, তৈরি করেছে। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের অফিসার বদলি ঘিরে বড় ধাক্কা খেল রাজ্য। সৌভিক মজুমদার, রুমা পাল ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ।
দেখুন, স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছিলেন মধ্যরাতের গুপ্ত তাণ্ডব। আজ অবশ্য কলকাতা হাইকোর্ট জোড়া বদলি মামলা যেভাবে খারিজ করে দিল, তাতে আদালতের ভরদুপুরের ভৎসনা বলা যেতেই পারে। কলকাতা হাইকোর্টে মামলাকারী আইনজীবী হলফনামায় লিখেছিলেন 15 থেকে 19 মার্চ পর্যন্ত মাত্র 4 দিনে 46 জন আইএএস এবং আইপিএস অফিসারকে বদলি করা হয়েছে। সত্যিই তাই। আর বদলি হওয়া বিডিও, আইসি, ওসিদের সংখ্যাটা দাঁড়িয়েছে 256। কিন্তু আজ কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি সুজয় পাল এবং মাননীয় বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ এ নিয়ে জোড়া জনস্বার্থ মামলা শটান খারিজ করে দিল। একেবারে স্পষ্ট ভাষায় বিচারপতিরা বললেন, তারপর রায় লিখলেন যে পশ্চিমবঙ্গের অফিসারদের বদলির ক্ষেত্রে কমিশন সৎ মায়ের মতো আচরণ করেছে বলে আমরা মনে করছি না। নির্বাচন কমিশন বেশি কিছু সংখ্যক অফিসারদের বদলি করেছে বলেই কমিশনের সিদ্ধান্ত স্বেচ্ছাচারী বা দুরভিসন্ধিমূলক বা খামখেয়ালি এমনটা কলকাতা হাইকোর্ট মনে করছে না। অর্থাৎ এ রাজ্যের শাসক দল এতদিন ধরে নির্বাচনের মুখে প্রতিদিন প্রতি জনসভায় বারংবার যে ন্যারেটিভটা তৈরি করছিল, আজকে কোথাও কলকাতা হাইকোর্ট কার্যত সেটাকেই চুরমার করে দিল। আমার প্রথম বক্তা আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় কি মনে করে? সুমন, তোমার প্রথম বক্তব্যে আমার একটু আপত্তি আছে। তুমি বলছো জোড়া বদলি মামলা খারিজ, আমি বলছি খারিজ আবার কি? ও তো উড়িয়ে দিয়েছে। যে জনস্বার্থ মামলাটা করেছিলেন একজন তৃণমূলপন্থী আইনজীবী, তাকে তো উড়িয়ে দিয়েছে। মহামান্য প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তাকে পরিষ্কার বলে দিয়েছেন এ মামলা হয়ই না, টেকানোই যায় না। আমি তোমার প্রশ্নে যাবার আগে আমার নিজের একটা কথা বলা প্রয়োজন। এই ধরনের ডামি আবেদনকারী, আমি বলছি ডামি আবেদনকারী তৃণমূলপন্থী আইনজীবীদের দিয়ে বিভিন্ন ধরনের মামলা করা হচ্ছে অনেক বছর ধরে আমরা দেখছি। সরকারি আইনজীবীরা তাকে সাপোর্ট দিচ্ছেন, যেমন এখানেও মাননীয় অ্যাডভোকেট জেনারেল তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছেন। এই ধরনের বিভিন্ন মামলা আমরা দেখছি, কাউকে না কাউকে দিয়ে মামলা করানো হচ্ছে। ইনফ্যাক্ট রায় একেবারে শেষের দিকে দেখবে তার উল্লেখও করেছেন। এক্স্যাক্টলি। এবং আমি তোমাকে বলি, আমি জানতে চাইছি অন এয়ার, গত 15 বছরে এ ধরনের অবান্তর মামলা সুপ্রিম কোর্ট নিয়ে কটা ফাইল হয়েছে, কটাতে রাজ্য সরকার জিতেছে, কত কোটি টাকা ব্যয় হয়েছে। শুধু আমরা জানি যে ডিএ মামলাতে 92 কোটি টাকা খরচ হয়েছে এখন অবধি। আর এই মামলা নিজের গাঁটের পয়সায় খরচ করুন না, আমার আপনার ট্যাক্সের টাকায়, সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় কেন মামলা করতে যাচ্ছেন? কিছুদিন আগে আমরা দেখলাম মাননীয় শটান চলে গেলেন সুপ্রিম কোর্টে, হই হই উঠলো তিনি নাকি নিজে মামলা করেছেন। একেবারে না, তিনি গায়ে কালো শাল জড়িয়ে তিনি স্যার বলে হাত কচলেছেন, ওটাকে মামলা করা বলে না। কই, অভয়ার মাকে ডাকুন, মহামান্য সুপ্রিম কোর্ট শুনুন তার বক্তব্য। কামদুনির মাকে ডাকুন, তামান্নার মাকে ডাকুন, 26,000 লোকের চাকরি চলে গেল তাদের ডাকুন, তাদের তো বলতে দেন না। মহামান্য প্রাক্তন প্রধান বিচারপতি বললেন আইনের দেবীর চোখ নাকি, চোখের বাঁধন খুলে গেছে, কোথায় গেল অভয়ার মামলা? এরকম অনেক প্রশ্ন করতে পারি, কিন্তু এবার আমি তোমার প্রশ্নের উত্তরে আসবো। দেখো, যে রায়টা দিয়েছে সে রায় থেকে আমি বঙ্গানুবাদ করেছি। বঙ্গানুবাদ করে পরপর কতগুলি পর্যবেক্ষণ আমি একটু সাধারণ মানুষকে বলতে চাইবো। প্রথমেই বলছেন যে মামলাকারী একজন আইনজীবী, যদি জনস্বার্থ লঙ্ঘিত না হয় তাহলে এই বদলি নিয়ে তার কোনো অভিযোগ থাকতে পারে না। এক্স্যাক্টলি কেন মামলা করলেন তিনি, কে তাকে দিয়ে করালো, কার টাকায় মামলা করলেন, কত সময় নষ্ট হলো মহামান্য আদালতের। দ্বিতীয় পয়েন্টে বলা হচ্ছে এই আধিকারিকদের বদলি খুবই অল্প সময়ের জন্য হয়েছে, ফলে এটা বলা যায় না যে এই বদলির ফলে রাজ্য প্রশাসন বিকল হয়ে যাবে। তোমাকে বলি যে কর্ণাটক হাইকোর্ট, এলাহাবাদ এবং অন্ধ্রপ্রদেশ হাইকোর্টেও মামলা হয়েছিল এ ধরনের, এবং একই মর্মে রায়দান করা হয়েছে। চতুর্থ পয়েন্টে বলা হচ্ছে প্রচুর সংখ্যক আধিকারিকদের বদলি করা হয়েছে বলেই নির্বাচন কমিশন খামখেয়ালিভাবে বা অসৎ উদ্দেশ্যে এই আধিকারিকদের বদলি করেছেন সেটা বলা যায় না। কাজেই তুমি যে কথা বললে যে পশ্চিমবাংলার আধিকারিক বদলির ক্ষেত্রে কমিশন সৎ মায়ের মতো আচরণ করছেন, এটা মহামান্য বিচারপতিরা মনে করছেন না। আরও একটা কথা বলেছেন যে এই মামলায় এটা প্রমাণ করা যায়নি যে এই বদলির ফলে প্রশাসন ভেঙে পড়বে বা মানুষ বঞ্চনার শিকার হবে বা কোনো জনকল্যাণকর কাজ বন্ধ হয়ে যাবে, কারণ একজনকে বদলি করে আবার আরেকজনকে আনা হয়েছে এবং তা খুব কম সময়ের জন্য। বলা হচ্ছে কিছু ভিত্তিহীন অভিযোগ ছাড়া কোনো প্রমাণ আদালতের সামনে পেশ করতে পারেনি মামলাকারী। তার মানে দাঁড়ালো এ ধরনের মামলা ফার্স। এর আগেও অনেক মামলা দেখেছি, বারবার আমরা সুপ্রিম কোর্টে ছুটতে দেখেছি রাজ্য সরকারকে অথবা কোনো ডামি আবেদনকারীকে, প্রত্যেকবার উড়িয়ে দেওয়া হয়েছে। না হয় তোমরা হেডলাইন করেছো যে রাজ্য সরকার ধাক্কা খেলেন, সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার।
6 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে অনেক আধিকারিকের বদলি হয়েছে মানেই তাতে কমিশনের খারাপ উদ্দেশ্য রয়েছে, এটা কিন্তু বলা যায় না। কারণ একই সময়ে সারা দেশে আরও অনেক রাজ্যে বদলি হয়েছে, তারা কেউ কোনো কথা তোলেনি। যাবতীয় কথা আপত্তি গেল রব আমাদের এই ভোট নিয়ে, এটা তো খুব আশ্চর্যের। তারপর বলছে আধিকারিকদের কিন্তু বদলি উল্টো যুক্তিটাও যে বদলির সংখ্যাটাও ইউনিক পশ্চিমবঙ্গে, ধারে কাছে কোনো রাজ্য নয়। তার কারণ আছে, কারণ হচ্ছে পঞ্চায়েত ভোটে তুমি দেখো 52 জনের মৃত্যু হয়েছে, কত আহত হয়েছে তা অসংখ্য। তার কারণ আছে, কারণ প্রশাসন কারণ কমিশন মনে করছে এবারের ভোট, প্রত্যেকবারই হয়তো তারা মনে করেন, কিন্তু এবারের ভোট আমরা যেন দেখতে পাচ্ছি। মানে আমাদের একটা কথা আছে সুমন, যে জাস্টিস শুধু দিলেই হয় না, জাস্টিস যে দেওয়া হচ্ছে এটা দেখতে পাওয়া চাই। আর একটা কথা বলছে যে চাকরির একটা স্বাভাবিক অঙ্গ হলো বদলি, তবে যদি কোনো আধিকারিক এতে ব্যক্তিগতভাবে অসন্তুষ্ট হন বা তার অসুবিধা থাকে তাহলে তিনি নিজে মামলা করতে পারেন। অর্থাৎ জনস্বার্থ মামলাটা কিন্তু পয়সা ব্যয় ছাড়া আর কিছু নয়। যে বদলি সরাসরি জনস্বার্থে ক্ষতি করেনি সেগুলি নিয়ে জনস্বার্থ মামলার বিচার করা যায় না। জনস্বার্থ মামলা দায়ের করার জন্য জনগণের ওপরে কি প্রভাব পড়েছে সেটাও প্রমাণ করতে হয়। এখানে মামলাকারীর আইনজীবী সেটা করতে পারেনি। আমি তোমাকে একটা কথা বললাম যে মাননীয় অ্যাডভোকেট জেনারেল সাপোর্ট করলেন, তার মানে এই আবেদনকারী এবং অ্যাডভোকেট জেনারেল বা রাজ্য সরকারের বক্তব্যটা সমর্থক। এই ধরনের খামখেয়ালিপনা এবং খেলা এটা এবার বন্ধ করা উচিত। বেশ, আমি 35 পাতার এই জাজমেন্ট এবং অবশ্যই পর্যবেক্ষণ আপনাদের সামনে রাখবো, কিন্তু তার আগে ইনা নাটশেল একেবারে রায়ের ছত্রে কি বলেছেন কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, পরের প্রতিবেদনে দেখাবো। ধরে নিতে হবে নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠু ভোটের স্বার্থেই বদলিগুলো করেছে। বর্তমানে নির্বাচন কমিশনের যা ক্ষমতা তা নিয়ে কোনো সন্দেহ নেই। আবেদনকারী এটা প্রমাণ করতে পারেননি যে নির্বাচন কমিশন ক্ষমতা ব্যবহারের ক্ষেত্রে স্বেচ্ছাচার করেছে এবং এর ফলে জনস্বার্থ বিঘ্নিত হয়েছে। মঙ্গলবার রাজ্য প্রশাসনের অফিসারদের বদলির ওপর স্থগিতাদেশ চেয়ে করা জোড়া জনস্বার্থ মামলা খারিজ করে স্পষ্টভাবে একথা জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ। কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেল রাজ্য সরকার। পর্যবেক্ষণের ছত্রে কলকাতা হাইকোর্ট বুঝিয়ে দিল অফিসারদের বদলি করে নির্বাচন কমিশন কোনো বেআইনি কাজ করেনি। 15ই মার্চ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিন রাতেই নজিরবিহীনভাবে মুখ্য সচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্র সচিবের পদ থেকে জগদীশ প্রসাদ মিনাকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। এরপরই নির্বাচন কমিশনকে তীব্র নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কত রাতে কি করলেন? রাত্রি 1টায় আমি মেসেজ পেলাম। মধ্যরাতে কখনো শুনেছেন একটা স্বাভাবিক দল কাউকে কাজে লাগিয়ে ছুপা রুস্তমের মতো বিহাইন্ড দ্য সিন মধ্যরাতে গুপ্ত তাণ্ডব করছে? কিন্তু মঙ্গলবার অফিসার বদলি নিয়ে জোড়া জনস্বার্থ মামলা খারিজ করে হাইকোর্ট তার পর্যবেক্ষণে বলেন, এই মামলায় দেখা যাচ্ছে একজন অফিসারকে সরানো হচ্ছে, তার জায়গায় আরেকজনকে বসানো হচ্ছে, তাই প্রশাসনিক ক্ষেত্রে কোনো শূন্যতা তৈরি হচ্ছে না। নির্বাচন কমিশন বেশ কিছু সংখ্যক অফিসারকে বদলি করেছে বলেই এটা বলা যেতে পারে না যে তাদের এই সিদ্ধান্ত দুরভিসন্ধিমূলক, স্বেচ্ছাচার কিংবা খামখেয়ালিপনা। মামলাকারী এখানে রেসপন্ডেন্ট নাম্বার 9-এর ইমপিচমেন্টের প্রসঙ্গ উত্থাপন করেছিলেন, কিন্তু এই মামলার ক্ষেত্রে আমরা তা নিয়ে হস্তক্ষেপ করার কোনো কারণ আছে বলে এই মুহূর্তে মনে করছি না। রেসপন্ডেন্ট নাম্বার 9-এর সঙ্গে কয়েকজন সিনিয়র রাজনৈতিক নেতার আঁতাতের বিষয়টি প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন মামলাকারী, কিন্তু নির্বাচন কমিশনের আইনজীবী যথার্থই উল্লেখ করেছেন যেসব ব্যক্তির বিরুদ্ধে যোগসাজশ চাপ প্রয়োগের অভিযোগ তোলা হয়েছিল তাদের কাউকেই সুনির্দিষ্টভাবে নাম উল্লেখ করে মামলায় যুক্ত করা হয়নি। এই পরিস্থিতিতে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিদ্বেষমূলক আচরণের কোনো অভিযোগই গ্রহণযোগ্য হতে পারে না। কেবল মৌখিক বা ভিত্তিহীন দাবির বাইরে কোনো প্রমাণ আদালতের সামনে পেশ করতে পারেননি মামলাকারী। আর্টিকেল 329 এবং
অনেক দিন ধরে ধারাবাহিকভাবে সুপ্রিম কোর্টের যে আছে যে ইলেকশন একবার চালু হয়ে গেলে সে প্রসেসটাকে এর একটা খুব সুন্দর কথা ব্যবহার করেছে, একটা লিগ্যাল ফিকশন তৈরি করে, অর্থাৎ কাল্পনিক একটা আইনি জটিলতা সৃষ্টি করে নির্বাচনকে আটকে দেওয়ার এই প্রচেষ্টা কিছুতেই ভারতের মতো গণতন্ত্রে ঠিক হবে না। সুতরাং এই পরিপ্রেক্ষিতে এটাকে যে হাইকোর্ট নাকচ করেছে এটা আমার মনে হয় একদম ঠিকই আছে, কারণ এটার মধ্যে একবার ঢুকতে গেলে আর কোথাও থেকে আসবে না। ঠিক এরকম অন্যান্য রাজ্যেও এই বদলিকে নিয়ে হাইকোর্টে মামলা হয়েছিল। কর্ণাটক হাইকোর্ট, অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট এবং এলাহাবাদ হাইকোর্টে এই মামলা হয়েছিল। সেখানেও জাজেরা যে অবজারভেশন দিয়েছে যে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করতে গেলে নির্বাচন কমিশন যদি কাউকে ট্রান্সফার করে তার জন্যে কোনো রকম কারণ দর্শাতে হবে না। রাজ্য সরকারের উদ্দেশ্যে কড়া পর্যবেক্ষণে প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ লিখেছে, রাজ্য সরকার মামলাকারীকে সমর্থন করছে বলে তার মানে এই হতে পারে না যে তিনি আবেদনের পরিধির বাইরে যেতে পারেন। রাজ্য সরকারের সমর্থনও আবেদনকারীর যুক্তিকে জোরালো করছে না। একইভাবে রাজ্য এক্ষেত্রে রেসপন্ডেন্ট, তারা কখনো মামলাকারীর জুতোয় পা গলাতে পারে না। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। দেখুন, তৃণমূল কংগ্রেস মাসের পর মাস ধরে বলে এসেছে যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছেন। আপনারা যদি দেখেন এই 2026-এর নির্বাচনে এ রাজ্যের শাসক দলের যাবতীয় প্রচারের মূল অভিমুখ ছিল এসআইআর, নির্বাচন কমিশনের ভূমিকা এবং জ্ঞানেশ কুমারের রাজনৈতিক পক্ষপাত নিয়ে। অথচ আজ কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ একেবারে স্পষ্ট ভাষায় বলল এই অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ আদালতের সামনে মামলাকারীরা পেশ করতে পারেনি। কোর্ট বলল কেবল কিছু মৌখিক দাবি করা হয়েছে এবং সেই দাবিগুলো ভিত্তিহীন, তার কারণ তার সপক্ষে কোনো প্রমাণ পেশ করা হয়নি। কলকাতা হাইকোর্টে স্বয়ং প্রধান বিচারপতি বললেন এই পরিস্থিতিতে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিদ্বেষমূলক আচরণের কোনো অভিযোগই গ্রহণযোগ্য হতে পারে না। এই জোড়া মামলা খারিজ হয়ে যাওয়াটা ভোটের আগে একটা বড় ধাক্কা। আমার পরবর্তী বক্তা তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী কি এটা মানবে? সুমন, আমাদের এইটায় ঢোকার আগে আমাদের মাথায় রাখতে হবে আজ থেকে 2.5-3 বছর আগে লোকসভায় পাশ হয়ে যাওয়া একটি আইন, যেখানে পরিষ্কারভাবে নজিরবিহীনভাবে কার্যত নির্বাচন কমিশনারকে বা সেই সমতুল্য পদকে আলাদা করে রক্ষা কবচ দেওয়া হয়েছে যে তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না কর্মরত অবস্থায় বা অবসর গ্রহণের পরে। সেই জায়গায় দাঁড়িয়ে যখন নির্বাচন কমিশনারের মতো পদ এবং যেই পদটাকে সরাসরি পলিটিসাইজ করা হয়েছে, প্রাথমিকভাবে নির্বাচন কমিশন নিযুক্ত হতেন দেশের প্রধানমন্ত্রী, লিডার অফ অপোজিশন এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস মিলে, একটা নিরপেক্ষতা ছিল। সেই আইনটাকে বদল করে প্রধানমন্ত্রী এবং তার ক্যাবিনেটের একজন এবং লিডার অফ অপোজিশন, অর্থাৎ প্রথমেই ব্যালেন্সটাকে নষ্ট করে দেওয়া, 2:1 অনুপাতে বিজেপি যাকে চাইবে সেই নির্বাচন কমিশনার হবে। সেই দিনই গণতন্ত্রের গোড়ায় কুঠারাঘাত হয়েছিল। আজকে আপনি যেটা বলছেন ঠিক, কিন্তু এই আপত্তিকর বদলটা তুমিও জানো, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আপত্তিকর। তাহলে মামলাটা এইটা নিয়ে করা উচিত। আমি বলছি, আমি আসছি তোমার প্রসঙ্গে ঢুকছি, যেহেতু তুমি মাঝখানে ইন্টারাপ্ট করলে আশা করবো একটু এক্সট্রা টাইম দেবে। হ্যাঁ, আবার ইন্টারাপ্ট করবো, আবার এক্সট্রা টাইমও দেবো। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বলা হচ্ছে যে ধরে নিতেই হবে যে সুষ্ঠু ভোটের জন্য বদলি ব্যাখ্যা দিতে বাধ্য নয় কমিশন, কমিশনের কোনো অসৎ উদ্দেশ্য নেই। কিন্তু ওই অশ্বত্থামাহত ইতিগজের মতো এটা জনস্বার্থ মামলা হতে পারে না, কিন্তু যদি কোনো আধিকারিক মনে করেন তাহলে তিনি মামলা করতে পারবেন। হ্যাঁ, ওই অশ্বত্থামাহত ইতিগজতা। এবার কোন আধিকারিক যিনি কেন্দ্রীয় সরকারের অধীনে কাজ করেন, তাহলে কোন আধিকারিক গিয়ে শতপ্রণোদিত হয়ে তার সাহস নিয়ে মামলা করতে পারবেন আমি জানি না, নিশ্চয়ই ব্যাখ্যা আসবে। কিন্তু প্রচুর আধিকারিক এরকম আছেন। নজরুল ইসলাম, প্রতিদিন তুমি যাকে আক্রমণ করো, তিনি গোটা কেরিয়ারে যখন বামফ্রন্ট আমল ছিল, বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে একাধিক মামলা করেছিলেন নিজের পোস্টিং নিয়ে। তো নিয়মকেই প্রমাণ করে, নিয়মটা তার জন্য বদলালো না। দ্বিতীয়ত, আজকে বলা হচ্ছে যে কমিশনের কোনো অসৎ উদ্দেশ্য নেই। ঠিকই তো, এই ধরুন এই যে আন্ডার অ্যাডজুডিকেশন করে 16 লক্ষ মানুষের নাম বাদ হয়ে গেল, সত্যি তো কমিশনের কোনো অসৎ উদ্দেশ্য নেই। এই 16 লাখই রোহিঙ্গা, 16 লাখ রোহিঙ্গা সার্টিফাইড, এখনো পর্যন্ত একজন রোহিঙ্গা আমরা দেখতে পেলাম না। এমনকি যে বিচারপতিদের হাতে ক্ষমতা দিয়ে দেওয়া হলো, সুপ্রিম কোর্ট পর্যন্ত মনে করলো ইলেকশন কমিশন চোর, তাই ইলেকশন কমিশনকে দিয়ে ভেরিফাই না করিয়ে বিচারপতিদের হাতে অ্যাপিলেন্ট ট্রাইব্যুনাল থেকে শুরু করে সমস্ত কিছু গঠন করে দেওয়া হলো যাতে বিচারপতিরা বিচার করবেন, এবং সেই বিচারপতির পরিবারও বাদ, ডিলিটেড। আজকে সত্যিই তো কোনো অসৎ উদ্দেশ্য নেই। আজকে ধরুন ফর্ম 7
ফর্ম 7 এর নিয়ম কি ছিল? একজন বিএলএ 2 সে সর্বাধিক 10টা ফর্ম 7 জমা করতে পারবে। ফর্ম 7টা একটু সরিয়ে রাখি, আলোচনা পরবর্তী এই অনুষ্ঠানে আলোচনা হবে। তোমার আলোচনায় ফর্ম 6 আছে, ফর্ম 7 নেই। তোমার আলোচনা পর্বে আমি দেখলাম ফর্ম 7 এর নিয়মটা সরিয়ে দেওয়া হলো, ফর্ম 7 এর নিয়মটা সরিয়ে দেওয়া হলো, সরিয়ে দিয়ে একজন এবং বিজেপি পার্টি অফিস থেকে প্রিন্টেড ফর্ম 7 আমরা তো দেখেছি সুমন। এই যে প্রতিটা নিয়মের তো কোনোটাই অসৎ উদ্দেশ্য নেই। আমার কাছে এই মুহূর্তে একটি চিঠি রয়েছে সুমন, এই চিঠিটা লিখেছে 107 নোয়াপাড়া বিধানসভার বিএলএ 1 বিজেপি ভারতীয় জনতা পার্টির কুন্দন সিং এর চিঠির প্রেক্ষিতে গতকালকে চিঠি কুন্দন সিং এর চিঠির প্রেক্ষিতে শুধু নোয়াপাড়া বিধানসভায় 700 ভোটারের নাম তোলার জন্য ফর্ম 6 জমা পড়েছে এবং সেটা নিয়ে কালকে যখন যাওয়া হয়েছিল 30,000 দিস্তা ফর্ম 6 এর বান্ডিল সেখানে পড়ে রয়েছে। সেই ভিডিও আমরা এআইটিসির পেজ থেকে পর্যন্ত পাবলিশ করেছি। আমাদের ধরে নিতেই হবে কোনো অসৎ উদ্দেশ্য নেই সুমন। আজকে লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী তিনি একটা সাংবাদিক বৈঠক করেছেন সন্ধ্যাবেলা কিছুক্ষণ আগে। সেখানে তিনি সাংবাদিক বৈঠক করে বলছেন যে কলকাতার সিপি তিনি ঠিকমতো কাজ করছেন না, কাজ করতে পারছেন না। আমি বুঝতে পারছি না, মানে কলকাতার সিপি কিভাবে কাজ করবে সেটা বিজেপি নেতা ঠিক করে দেবে? সিপির কোনটা করা উচিত না কোনটা করা নাকি বিজেপির বেঞ্চমার্ক তৈরি করে দেওয়া অনুযায়ী কলকাতার সিপি সেই কাজগুলো করছেন না? তাহলে কি স্কোর শিটে কলকাতার বর্তমান যিনি সিপি যাকে সুপ্রতিম সরকারকে সরিয়ে আনা হয়েছে তার মার্কশিটও কম পড়ছে? তার মানেই বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশনের আসল উদ্দেশ্যটা কি, কেন এই ট্রান্সফার, কেন এই বদলি, আসলে কোন রাজনৈতিক দলকে স্যাটিসফাই করার জন্য? তার মানে জ্ঞানেশ কুমার কিভাবে কাজ করবেন সেটাও তৃণমূল বা অরূপ চক্রবর্তী বলে দেবে না? 1, 2 হচ্ছে তুমি ফর্ম 7 এর কথা চমৎকার বললে, তুমি এইটা কেন বললে না পাশাপাশি ওই মারাত্মক ছবির পাশাপাশি আরেকটা মারাত্মক ছবি ছিল, সেটা হচ্ছে দুটোই এবিপি আনন্দ দেখিয়েছিল যে ফর্ম 7 এর ওই বান্ডিল পুড়িয়ে দেয়া হচ্ছে, যেটা নিয়ে সুপ্রিম কোর্ট উদ্বেগ প্রকাশ করলো এবং কার্যত আদালত ডিজিপিকে শোকজ করলো। সেটা তো বললেন না। আমি একদম, এবার তোমাকে মাথায় রাখতে হবে ফর্ম 7টা কি একটা মানুষের নাম ডিলিট করা। তোমরাই স্টোরি করে দেখিয়েছিল সুমন, চারু মার্কেট থানায় একজন অফিসার কেন্দ্রীয় সরকারি কর্মচারী তাকে বলছে মুসলমান তাই সে বাংলাদেশি। এইভাবে ফর্ম 7 করে মানুষের নাগরিক অধিকার কেড়ে নিলে মানুষ চুপ করে থাকবে সুমন? যার দেওয়ালে পিঠ থেকে গেছে, যাকে জোর করে বাংলাদেশি বলে দিচ্ছ, সেই মানুষ চুপ করে থাকবে তো? মানুষকে বোঝানো যাবে তো সুমন? আমার প্রশ্ন রইল সেই বাংলা চালু হয়ে গেছে, আমি বলছি সেইটা বোধহয় মানুষের ওপরই আমরা ছেড়ে দিলে ভালো করব। কিন্তু এইখান থেকে অবশ্যই আমার পরের প্রতিবেদন আপনাদের সামনে রাখবো এবং তারপর বিজেপির মুখপাত্রের কাছে আসবো, সায়ন্তন বসু বহুদিন পরে আমাদের শোতে এসেছেন। কিন্তু এইখানে একেবারে স্পষ্টভাবে এই বদলি একাধিক ভোটে হয়েছে এবং এই বদলি নজিরবিহীন এরাম একদল মনে করছেন। সত্যি সংখ্যার দিক থেকে যদি দেখি আমি অরূপের সঙ্গে একমত, সংখ্যার বিচারে এই বদলি নজিরবিহীন। কিন্তু পাশাপাশি একেবারে স্পষ্ট ভাষায় আজকে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল যে বদলি হয়েছে নির্দিষ্ট সময়ের জন্য, ছোট সময়ের জন্য, এবং তাতে উন্নয়ন আটকে পড়বে তার কোনো সম্ভাবনা নেই। তার কারণ বদলিই তো হয়েছে, এক অফিসারের জায়গায় আরেকজন অফিসার এসেছেন তো, স্পষ্ট বলল হাইকোর্ট। কিন্তু বদলি কেন নজিরবিহীন বলছি, আবার বলছি, পরে প্রতিবেদনে দেখাবো। মুখ্য সচিব থেকে বিডিও, ডিজিপি থেকে ওসি, ডিইও থেকে রিটার্নিং অফিসার। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের দিন ঘোষণার পর থেকে রাজ্যের পুলিশ প্রশাসনের চেহারা বদলে দিয়েছে নির্বাচন কমিশন। এখনো পর্যন্ত সরানো হয়েছে 46 জন আইএএস আইপিএস অফিসারকে। ডব্লিউবিসিএস, ওসি, আইসি ধরলে তো সংখ্যাটা আরও বহুগুণ বেড়ে যায়। এই বদলির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এবং আধিকারিকদের পুনর্বহালের দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। কিন্তু সেই মামলা খারিজ করে মঙ্গলবার হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে অফিসারদের খুব কম সময়ের জন্য বদলি করা হয়েছে। এটা কখনোই বলা যায় না যে রাজ্যে প্রশাসনিক ব্যবস্থা বিকল এবং অসাড় হয়ে পড়েছে। বদলির এই সিদ্ধান্তের ফলে প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়বে এবং সাধারণ মানুষ জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবে, এমন কোনো বিষয় আবেদনকারী এই মামলায় তুলে ধরতে পারেননি। চিরচারিত দেখেছি, আমিও যখন মুখ্য নির্বাচনী আধিকারিক ছিলাম, একাধটা ট্রান্সফার চিরকালই করে যাতে করে ভোটটা নির্বিঘ্নে হয় এবং কোনো পক্ষের না হয়, এটা চিরকালই ছিল। ছোটোখাটো ট্রান্সফার, একটু ঝাঁকুনি দেওয়া, এটা ছিল। কিন্তু এই রেটে এই যে মুখ্য সচিব, অতীতে পশ্চিমবঙ্গে তো বটেই, সারা ভারতবর্ষের নিদর্শন আছে কিনা মনে পড়ে না, তো একসঙ্গে ডিজি, চিফ সেক্রেটারি থেকে আরম্ভ করে একেবারে ওসি, বিডিও, রিটার্নিং অফিসার, এআরও অবধি পুরো খোল নলচে পাল্টে দেওয়াটা নিঃসন্দেহে চিন্তা করায়। এটা হয়তো একটা কমপ্লিট মিসট্রাস্টের জায়গা তৈরি হয়ে গেছে বলে। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট ঘোষণার রাতেই প্রশাসনের শীর্ষ 2 কর্তাকে বদল করা হয়।
মুখ্য সচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে, স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনাকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। এরপর রাজ্য পুলিশের ডিজির পদ থেকে পীযূষ পাণ্ডে, ডিজি আইন শৃঙ্খলা বিনীত গোয়েল এবং কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে নির্বাচন কমিশন সরিয়ে দেয়। একাধিক আইএসকে ভিন রাজ্যে ভোটের পর্যবেক্ষক করে পাঠানো হয়। 18 মার্চ সরিয়ে দেওয়া হয় 11টি জেলার জেলাশাসক ও কলকাতার 2 ডিইওকে। জেলার নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকেন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা ডিইও। সাধারণত জেলা শাসকেরা এই দায়িত্ব পালন করেন। ব্যাপক রদবদল হয় পুলিশের শীর্ষস্তরেও। উত্তর ও দক্ষিণবঙ্গের এডিজি, একাধিক পুলিশ কমিশনারেটের কমিশনার, ডিসি, ডিআইজি বদল চলতেই থাকে। একদিনে বদলি করা হয় 12 জন পুলিশ সুপারকে। গত রবিবার রাজ্য পুলিশের 142টি থানার আইসিকে সরিয়ে নতুন আইসিদের নিয়োগের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। পাশাপাশি কলকাতারও 30টি থানার ওসি বদল করে কমিশন। গত 23 মার্চ 73 জন রিটার্নিং অফিসারকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। মঙ্গলবার অফিসার বদলি সংক্রান্ত মামলায় হাইকোর্ট জানায়, ধরে নিতে হবে নির্বাচন কমিশন এই বদলিগুলো অবাধ এবং সুষ্ঠু ভোটের স্বার্থেই করেছে। নির্বাচন কমিশনের উদ্দেশ্য ফেয়ার ইলেকশন করা, কিন্তু আমাদের এই রাজ্যের শাসক দলের লোকেরা একদম সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পদ পর্যন্ত অফিসারদের এমনভাবে পক্ষপাতদুষ্ট করে রেখেছেন যাতে এখানে সুষ্ঠু এবং অবাধে নির্বাচন করা প্রায় অসম্ভব। এই রকম লোকদেরকে সরাতে হবেই এবং প্রতিটা বুথে ভোটাররা যাতে বিনা বাধা এসে তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারে সেটা নিশ্চিন্ত করতে হবে। প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল করেছে নির্বাচন কমিশন। এবার ভোট কি সুষ্ঠুভাবে করাতে পারবে তারা? সৌভিক মজুমদার, এবিপি আনন্দ। আচ্ছা বেশ, এই পর্যন্ত আপনারা দেখলেন যে তৃণমূল কংগ্রেস বনাম নির্বাচন কমিশন। কিন্তু কথা হলো, ছবিটা যদি আরেকটু বড় করে দিই তাহলে অন্য রাজ্যের ছবিটা ভোটের আগে কী রকম হয়? নির্বাচন কমিশন সব ক্ষেত্রে কি শাসক দলের চক্ষুশূল হয়? বাস্তব পরিস্থিতি কিন্তু একেবারে সেই কথা বলছে। বিজেপি সহ যে রাজনৈতিক দল যে রাজ্যে ক্ষমতায় থাকে সেখানেই ভোটের আগে নির্বাচন কমিশনের অফিসার বদলিতে তাদের প্রবল আপত্তি থাকে এবং বহু ক্ষেত্রে রাজ্য সরকার বা শাসক দল কমিশনের বিরুদ্ধে আদালতেরও দ্বারস্থ হয়। আমি কটা উদাহরণ দেব। ধরুন 2007 সালে গুজরাটে বিধানসভা ভোটের আগে শুধুমাত্র গুজরাটের ডিজিপি, আহমেদাবাদের পুলিশ কমিশনার আর মাত্র 2 জন জেলা শাসককে সরানোর নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী। তাতেই গুজরাটে একইভাবে মামলা হয়েছিল। শাসক দল সমস্ত জনসভায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে একেবারে ঝাঁপিয়ে পড়ে। তাহলে আমরা কি ধরে নেব? তাহলে কি পছন্দের অফিসারদের, আই রিপিট, পছন্দের অফিসারদের বদলি হলে যে কোনো শাসকই একই রকম ক্ষিপ্ত হয়ে ওঠে? আমার পরবর্তী বক্তা বিজেপি মুখপাত্র সায়ন্তন বসু কি বলেন? আমি প্রথমেই অরূপ চক্রবর্তী এবং আমাদের সুমনদা দুজনকে আমি একটু অ্যাডিশন করতে চাই বা রেকটিফিকেশন করতে চাই, সংশোধন করতে চাই। অরূপ চক্রবর্তী বললেন যে এর আগে বিরোধী দলনেতা, দেশের প্রধানমন্ত্রী এবং আরও ব্যক্তিত্বরা মিলে নির্বাচন কমিশনার চূড়ান্ত করতেন। এটা কখনো হয়নি। পেরি শাস্ত্রীকে কোন বিরোধী দলনেতা তাকে নিয়োগপত্র দিয়েছিলেন? টিএন সেশনকে কোন বিরোধী দলনেতা নিয়োগপত্র দিয়েছিলেন? আগের সরকার নির্বাচন কমিশনারকে অ্যাপয়েন্ট করতেন। সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট দিয়েছিলেন সাম্প্রতিককালে যে বিরোধী দল নেতা থাকবেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকবেন এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকবেন। সেই কমিটি প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনারদের অ্যাপয়েন্ট করবেন। ঠিক শান্তদা, কিন্তু এইটাও পাশাপাশি বলুন, আপনি পেরি শাস্ত্রীর কথা যখন বলছেন তখন ক্যাবিনেট মনোনীত করত, তারপর সুপ্রিম কোর্টে মামলা গেল, সুপ্রিম কোর্ট স্পিরিটটা বলে দিলেন, সেই স্পিরিট অনুযায়ী যেটা হচ্ছিল সেইটার তো একটা বদল হয়েছে। আমি তো কিন্তু সেটাকে এখনো সুপ্রিম কোর্ট বর্তমান যে ব্যবস্থা ভারত সরকার নিয়েছেন পার্লামেন্টের মাধ্যমে সেই ব্যবস্থাকে স্ট্রাক ডাউন করেননি সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বলেননি যে আপনাদের এই ব্যবস্থাটা ভুল ব্যবস্থা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পরিবর্তে সেখানে ইউনিয়ন ক্যাবিনেটের একজন সিনিয়র মন্ত্রী ওই সমিতিতে বা ওই সিলেকশন কমিটিতে থাকছেন। সুপ্রিম কোর্ট কিন্তু এখনো একে বেআইনি বলেন। এটাও বলুন, মামলাটা চলছে, এখনো মামলা দায়ের হয়েছে কিন্তু জাজমেন্ট আসেনি। দ্বিতীয় আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে
এই যে বারবার যে বিষয়গুলো তোলা হচ্ছে যে এত বদলি এত বদলি এত বদলি, আপনি উদাহরণ দিলেন গুজরাটেও বদলি হয়েছে, কিন্তু গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী বা অন্য কোনো রাজ্যের অন্য কোনো সরকারের মুখ্যমন্ত্রী, আমি শুধু বিজেপি সরকার বলছি না, এই ভাষায় সুপ্রিম কোর্টে এই নির্বাচন কমিশনারকে আক্রমণ করেছেন, এই ভাষায়। হ্যাঁ, শতরূপদের দল করেছিল টিএন সেশনকে বুলডগ বলতো, এটা আমার মনে আছে, কিন্তু টিএন সেশনকে বাদ দিলে এখনো পর্যন্ত কোনো নির্বাচন কমিশনারকে কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী এই ভাষায় আক্রমণ করেনি। তার বিভিন্ন রকমের পোস্টার তৈরি করে, তাকে বিভিন্নভাবে ক্যারিকেচার করে। পশ্চিমবঙ্গের কেন পরিবর্তন দরকার, কেন এত অফিসার পরিবর্তন হচ্ছে, এটা তার বড় কারণ। এই যে মামলার কথা আপনারা বললেন, শুধু কি এই মামলায় হেরেছে? এখানে জয়ন্তদা রয়েছেন, উনি এই ঘটনার সাক্ষী আছেন। সন্দেশখালীর কুখ্যাত শাহজাহান, তাকে রক্ষা করার জন্য এরা বারবার সুপ্রিম কোর্টে গেছে। আরজি করের মামলা যাতে সিবিআই এর হাতে না যায়, তার জন্য এরা বারবার সুপ্রিম কোর্টে গেছে। চিটফান্ডের মামলা যাতে সিবিআই এর কাছে না যায়, তার জন্য বারবার এরা সুপ্রিম কোর্টে গেছে। রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার এখনো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সুপ্রিম কোর্টে ব্যয় করেছে শুধু কিছু সমাজ বিরোধীকে বাঁচানোর জন্য, এই যে অপশাসন, এই অপশাসনকে রক্ষা করার জন্য। আমি মনে করি যে এই কোর্টে যতবার যাবে এই সরকার হারবে, কারণ এরা সংবিধান মানে না, এরা আইন মানে না, এরা বিচার ব্যবস্থা মানে না, এরা ভারতবর্ষের সংবিধান, আইন, বিচার ব্যবস্থা, সুপ্রিম কোর্টের বিচারপতি কাউকে মানে না। আর কেন অফিসার চেঞ্জ হবে না? কোন রাজ্যের মুখ্যমন্ত্রী আছে, একদিকে চিফ সেক্রেটারি বসে আছেন, আরেকদিকে হোম সেক্রেটারি বসে আছেন, তাদের সামনে বসে দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে অপমানসূচক শব্দ প্রয়োগ করেন। রাজ্য সরকারের সরকারি কোনো অনুষ্ঠান, সেখানে বসে কেন্দ্র সরকার সম্পর্কে, কেন্দ্রের ভারত সরকারের প্রধানমন্ত্রী সম্পর্কে চিফ সেক্রেটারিকে, রাষ্ট্রপতিকে রিসিভ করতে যেতে পারেন না। একজন চিফ সেক্রেটারি ছিলেন, তিনি দেশের প্রধানমন্ত্রীকে রিসিভ করতে পারলেন না, তার মিটিংয়ে তিনি আসতে পারলেন না। তাই যেখানে এভাবে আমলাতন্ত্রকে আইপ্যাকের মাধ্যমে কন্ট্রোল করা হয়, আজকে কেন এত রাগ? কারণ যে সমস্ত অফিসারকে পরিবর্তন করা হয়েছে তারা সংবিধানের অনুগত হয়ে কাজ করেননি, তারা আইপ্যাকের অনুগত হয়ে কাজ করেছেন। আর এই আইপ্যাকের অনুগত হয়ে কাজ করার জন্যই আজকে দেখেছেন ওই আইপিএস অফিসাররা যখন মুখ্যমন্ত্রী ইডি রেডের মাঝে আইপ্যাক অফিসে গেছিলেন, তার সঙ্গী হয়েছিলেন এই আইপিএস অফিসাররা। আর আর সেখানেও তো, ওখানেও কোর্টে গিয়ে তো পরাজিত হয়েছেন রাজ্য সরকার। ওখানেও কপিল সিবাল লয়ার বলছেন আপনারা কেন প্রথমেই মুখ্যমন্ত্রীকে অভিযুক্ত বলে মনে করছেন। ভাবতে পারেন, কেরালাতেও এসআইআর হয়েছে, তামিলনাড়ুতে এসআইআর হয়েছে, সেখানে বিজেপি সরকার নেই। সেখানকার রাজ্যের মুখ্যমন্ত্রী গণেশ কুমারকে নির্বাচন কমিশনকে এই ভাষায় আক্রমণ করেনি, সেখানেও বহু মানুষ মারা গেছে, সেখানেও নির্বাচন আছে তো 1 মাসের মধ্যে। পশ্চিমবঙ্গে এই কারণগুলোর জন্য পরিবর্তন হচ্ছে। 58 জন মানুষ পঞ্চায়েতে মারা গেছেন 23-এ, আর 100-র বেশি মানুষ মারা গেছিলেন 18-র পঞ্চায়েতে। এই যে ট্র্যাক রেকর্ড, এই ট্র্যাক রেকর্ডের কারণে পরিবর্তন হয়েছে, আর পরিবর্তন করতে হচ্ছে, কারণ পশ্চিমবঙ্গের মতো নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বেশ, সায়ন্তন বসুর সঙ্গে আমি শুধু একটা জায়গায় তীব্রভাবে দ্বিমত পোষণ করছি, সেটা হচ্ছে ভাষার বিষয়। কেন বলছি? সায়ন্তন বসু বলছেন যে এই ভাষায় নির্বাচন কমিশনারকে কেউ কখনো আক্রমণ করেননি। আমরা কি জেমস মাইকেল লিন্ডোর ওপর যে ভাষায় তৎকালীন মুখ্যমন্ত্রী গুজরাটের নরেন্দ্র মোদী আক্রমণ করেছিলেন ভুলে যাব? জনসভায় বিজেপি নেতারা, শুধু শীর্ষ নেতা নয়, শীর্ষ নেতা সহ বিজেপি নেতারা বারবার বলতেন যে উনি ধর্মে খ্রিস্টান বলে, এবং কটাক্ষ করতেন যে সোনিয়া গান্ধীর সঙ্গে ওনার সম্পর্ক বলে ওনার একটার পর একটা সিদ্ধান্তে তীব্র বিরোধিতা করা হয়েছিল। এতটাই যে একবার একটি সাক্ষাৎকারে স্বয়ং অটল বিহারী বাজপেয়ী একেবারে এই ধরনের আক্রমণের নিন্দা করেছিলেন। পার্টির ভেতর থেকে ওঠা নিন্দার, পার্টির নেতাদের করা নিন্দার করেছিলেন অটল বিহারী বাজপেয়ী। তথ্য বলছে। আমি বলিনি, অর্ধসত্য মিথ্যের থেকেও ভয়ঙ্কর। সায়ন্তন যেটা বললেন না, অর্ধসত্য বললেন, কারণ সায়ন্তন একটা কথা ঠিকই বলছেন, ঠিক আগে এই নিয়মটা ছিল না, কিন্তু এই নিয়মটা প্রপোজালটা কে এনেছিল? 2012 সালে লালকৃষ্ণ আদবানি পার্লামেন্টে দাঁড়িয়ে এই প্রপোজাল এনেছিলেন, এবং তখন ডক্টর মনমোহন সিং এর সরকার এলকে আদবানির প্রপোজাল অনুযায়ী পার্লামেন্টে দাঁড়িয়ে প্রাইম মিনিস্টার, লিডার অফ অপোজিশন এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তারা মিলে কনস্টিটিউট করবে এই আমাদের চিফ ইলেকশন কমিশনার, এবং সেই নিয়মটাকে তখন বিজেপি তার ওয়েবসাইট থেকে পাবলিশ করলো। আমি বলছি 2014 অবধি তো ছিলেন, করলেন না কেন? এইবার যখন এইটা হলো, আজকে নিয়মটা বদলালো কে?
আদবানি রানা প্রপোজাল বদলালেন কে 2017 সালের পরে নরেন্দ্র মোদী। ওনারা প্রপোজাল আনলেন যাতে নিরপেক্ষতা থাকে, আর ওনারা যখন ক্ষমতা আসলেন সরিয়ে দিলেন। আপনারা করেন। আমি যেটা বলতে চাই, আপনি জেমস মাইকেল লিংডন নিয়ে বললেন তো, বিজেপির তৎকালীন হোক বর্তমান প্রধানমন্ত্রীর একটা ভিডিও অডিও কোথাও বার করুন যেখানে জেমস মাইকেল লিংডোকে এই ভাষায় আক্রমণ করা হয়েছে। এই ভাষায় কখনো আক্রমণ হয়নি। হ্যাঁ, আমি স্বীকার করছি। আচ্ছা, এই ভাষায় বলতে কি বলছেন? আমি বলছি জেমস মাইকেল লিন্ডার সঙ্গে কুমারের তখন বিভিন্ন নাম, ভ্যানিশ কুমার, আমি বলছি ঠিক, কিন্তু আমি বলছি এই তুলনামূলক আলোচনা আমরা যাব না, আমরা আক্রমণটাকে দেখব। ভ্যানিশটা ম্যাচ করে বলে বলছে এখন তাহলে দালাল বলা হয়, এখন সিপিএম এর তৃণমূল জোট সঙ্গে দালাল শব্দটা নেই, গুজরাটি বাংলা শব্দ, বোকা বোকা কথা বলছে। তৃণমূল যদি জোট সঙ্গে বেশ ঠিক না আসে ভোতা হয়ে গেছে না। কাজের যুক্তি উইথ আ ভেরি সিরিয়াস নোট, দেখুন ভোটের আগে নির্বাচন কমিশনের পদক্ষেপগুলোর তীব্র সমালোচনা করা এবং নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তোলার যে ট্র্যাডিশন, সেটা কিন্তু শুধু গুজরাট দেখছি না, এ রাজ্যেও বহু পুরনো। আমি এবিপি আনন্দের আর্কাইভ দেখছিলাম, আমি আর্কাইভে থাকা দুটো উদাহরণ দেব। 2006 সালে প্রয়াত সুভাষ চক্রবর্তীর একটা কথা নিয়ে ঠিক আজকের মতো লক্ষ্য করুন রাজ্য জোড়া বিতর্ক হয়েছিল। কেন? কারণ তার আক্রমণের লক্ষ্য ছিল সেই আমলারা যারা নাকি মডেল কোড অফ কন্ডাক্ট জারি হওয়ার পর শুধুমাত্র নির্বাচন কমিশনের কথা শুনে চলছিলেন, মন্ত্রীদের কথা শুনছিলেন না, অর্থাৎ যা করা উচিত তাই করছিলেন। সুভাষদা ঠিক কী বলেছিলেন একবার দেখে নি। 2006 সাল। এই আমলাগুলো দুদিন আগে আমাদের পায়ে পড়তো, দুদিন পরে আবার পায়ে পড়বে। তারা এখন অন্য কথা, লেজ মোটা হয়ে গেছে, ভাবছে তাদের আর ধরা যাবে না। আরে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, ওই 11ই মে পর্যন্ত, তারপরে আমরা আছি, আমরা ছিলাম, আমরা থাকবো। একেবারে পাশে বসান মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্য যে ভোটের আগে এখন আমরা আছি এবং পরে আমরাই ফিরে আসছি। আচ্ছা, এটা 2006 সালের কথা। এবার আসি 2009 সালে, মানে পরের নির্বাচনে, মানে লোকসভা নির্বাচনের আগে আবার সুভাষ চক্রবর্তী নির্বাচন কমিশনকে আক্রমণের লক্ষ্য করেছিলেন এবং অভিযোগটাও দেখুন, এই আগেরটা যেরাম লাগলো এই অভিযোগটাও আপনাদের ভীষণ চেনা লাগবে। বলেছিলেন নির্বাচন কমিশন পরিকল্পনা করে তার তৎকালীন কেন্দ্র বেলগাছিয়া পূর্ব থেকে 55,000 ভোটারের নাম বাদ দিয়েছেন। ইতিহাস সত্যি বিস্ময়কর, ইতিহাসের বহু পুনরাবৃত্তি হয়, কিন্তু সুভাষ চক্রবর্তী কী বলেছিলেন 2009 সালে লোকসভা ভোটের ঠিক আগে দেখাবো। তারা যে মেথডটা নিয়েছিল, এই হলে ভোট দেওয়া যাবে, এই দেওয়া যাবে না, এটা হচ্ছে মুখে বলা হয়, কিন্তু একটা নির্দেশ আসে 10% কাট করো, 5% কাট করো। স্বাভাবিকভাবে তারা বেপরোয়াভাবে কাট করে। আপনি বলছেন ব্লাইন্ডলি? আমি গতবারে যে নির্বাচন কেন্দ্রে ছিলাম তার নাম বেলগাছিয়া পূর্ব, সেটা রাজ্যের বৃহত্তম কেন্দ্র ছিল। আমার কেন্দ্র থেকে 55,000 ভোটের নাম কেটে দেওয়া হলো। তবে হ্যাঁ, আমার পরের বক্তা শতরূপ ঘোষ নিশ্চয়ই বলবে যে তফাৎ আছে, তার কারণ এই আক্রমণগুলো গোটা দলের নির্বাচন প্রচারের অভিমুখ হয়নি এবং সার্বিকভাবে বামফ্রন্ট কিন্তু এই ইস্যুতে আন্দোলনেও নামেনি। পরের বক্তা শতরূপ। না দেখো সুমনদা, সেই কথাগুলো তো সত্যি। তাছাড়া আমি সেটাও খুব জোর দিয়ে বলবো না, আমি এটা মনে করি যে ইলেকশন কমিশন তো কোনো মানে স্বর্গ থেকে দেবতাদের অ্যাপয়েন্ট করা কোনো নয়। তারা যদি কোনো একটা ভূমিকা পালন করে, তার বিরুদ্ধে কথা বলার অধিকার সমস্ত রাজনৈতিক দলের রয়েছে, আমারও রয়েছে, বিজেপিরও রয়েছে, তৃণমূলেরও রয়েছে, সবার রয়েছে। সুভাষ চক্রবর্তী যে কথাগুলো বলেছিলেন তার মধ্যে কোনো অসাংবিধানিক ছিল বলে আমার কানে তো অন্ততপক্ষে লাগলো না। তার থেকে বড় কথা, আমাদের যেটা দেবাশিস সোমকেও বলতে শুনছিলাম, দেবাশিস সেন বোধহয়, যে আমাদের সরকারের সময় এরকম ড্রাস্টিক ট্রান্সফারের প্রশ্ন কখনো আসেনি। 2006 আমার স্পেসিফিক্যালি মনে আছে, ইলেকশন কমিশনের মূলত যে সিদ্ধান্তটাকে নিয়ে তখন গণ্ডগোল লেগেছিল তা হচ্ছে কোনো দেওয়াল লিখন তারা নিষিদ্ধ করে দিয়েছিল, যে সেবার ভোটে কোনো দেওয়াল লেখা যাবে না কোথাও। হ্যাঁ, এবং সেটাকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলই প্রশ্ন করেছিল। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তখন খুব হাততালি দিয়েছিলেন। এখন ওনার দলকেই দেওয়াল লিখন খুব খারাপ কাজ, সিপিএম কেন দেওয়াল লিখন করতো, এখন ওনার দলকেই দেখি লোকের বাড়ি দখল করে নিয়ে দেওয়াল লেখেন। যাই হোক, কিন্তু তা বাদ দিয়ে কখনোই অফিসার ট্রান্সফার ইত্যাদিকে নিয়ে খুব একটা প্রশ্ন কখনো ছিল না, আর এই ব্যাপারগুলোও ছিল না। আমি আজকে কতগুলো কথা এখানে বলছি যেটাকে নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের মনে আছে তাহিরপুরে ইলেকশনে তৃণমূল মিউনিসিপ্যালিটির ভোটে হারলো। বাংলার 108টা মিউনিসিপ্যালিটিতে একসঙ্গে ভোট হলো, একটাই তৃণমূল হারলো, তাহিরপুর। দুপুরবেলা ভোটের রেজাল্ট বেরোলো, বিকেলবেলা তাহিরপুর থানার আইসি ট্রান্সফার হয়ে গেল। আমি বলছি উদাহরণটা আমি এই কারণে দিলাম, কোনো তৃণমূলের কোনো ব্লক সভাপতি বুথ সভাপতি ট্রান্সফার হলো না, কিন্তু তৃণমূলকে জেতাতে না পারার ফলে বিকেলবেলা থানার আইসি ট্রান্সফার অর্ডার চলে আসলো। তৃণমূলের আইসি ট্রান্সফারগুলো, আধিকারিক ট্রান্সফারগুলো এইভাবে হয়।
এখানে তো আধিকারিক ট্রান্সফার নিয়ে কথা হচ্ছে, তৃণমূলের আধিকারিক ট্রান্সফারের আবার এইটা মডেল। এবং একটা পার্টি একবার তোমায় ইন্টারাপ্ট করছি, আধিকারিক ট্রান্সফারের কথা তুমি বলছো, একদম দেবো, কিন্তু আমি বলছি একটা জিনিস ভেবে দেখো, আজকে কলকাতা হাইকোর্টে বারবার যেটা আলোচিত হয়েছে এবং জাজেরা বলেছেন, ধরো রাজ্য সরকার যখন ট্রান্সফার করে কোনো একটা বদলিরই কারণ দর্শায়, আজকে আমি নির্বাচন কমিশনের কাছে কারণ জানতে চাইছি, সেই একটা কারণও কি রাজ্য সরকার? আমি একদম এই জায়গায় আসছি, আমি একদম এই জায়গাতেই আসতে চাইছিলাম। আমি তার আগে জাস্ট এটা বলে নিচ্ছি যে অর্থাৎ তৃণমূল কংগ্রেস এই যে আজকে অফিসার ট্রান্সফার হচ্ছে বলে একেবারে আদালতে চলে গেছে, একটা দল কতটা আইপিএস আইএএস পুলিশ নির্ভর, এর আর কতগুলো প্রমাণ পেলে তারপরে আমরা বিশ্বাস করবো যে তৃণমূল কংগ্রেস নামক কোনো রাজনৈতিক দল আসলে নেই, একেবারে পুলিশের ঘাড়ে চড়ে রাজত্ব করা কতগুলো মাফিয়া ক্রিমিনালদের প্ল্যাটফর্ম এটা। দ্বিতীয় কথা, তুমি এখানে যে কথাটা বলছিলে এখানে, আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কিভাবে ট্রান্সফার করেন? আরজি করকে নিয়ে আন্দোলন করেছে বলে লোকে ট্রান্সফার হয়ে যায়, অনিকেত মাহাতো ট্রান্সফার হয়ে যায়, আশফাকুল্লাহ নাইয়ারা ট্রান্সফার হয়ে যায়, আরজি করে ধর্ষণ খুনের প্রতিবাদ করেছে বলে। আপনি কিভাবে ট্রান্সফার করেন? ডিএচএ সরকারি কর্মচারীরা মিছিল করেছিলেন, দুপুরবেলা মিছিল করলেন, সন্ধ্যের পরে নবান্ন থেকে ট্রান্সফার অর্ডার চলে আসলো, দক্ষিণবঙ্গের যারা কোঅর্ডিনেশন কমিটির নেতা তাদের ট্রান্সফার হয়ে গেল উত্তরবঙ্গের জেলায়, উত্তরবঙ্গের যারা কোঅর্ডিনেশন কমিটির নেতা রাত্রিবেলা ট্রান্সফার অর্ডার চলে আসলো দক্ষিণবঙ্গের জেলায়। আপনার ট্রান্সফারের মডেল। পার্ক স্ট্রিটের ধর্ষণ আপনি আপনার দলের এমপি কাকলি ঘোষ দস্তিদাররা আপনারা চাপা দিতে চেয়েছিলেন, আপনার দলের এমপি নুসরাত জাহান সেই ধর্ষককে পালাতে সাহায্য করেছিল, দময়ন্তী সেনের মতো অফিসার সেটা হতে দেয়নি, আপনি দময়ন্তী সেনকে আপনি ট্রান্সফার করেছিলেন। এইটা হচ্ছে আপনার ট্রান্সফারের মডেল। কলকাতার পুলিশ কমিশনার ছিল এই প্রশ্নন্দা, আপনার বাড়িতে কালী পুজোর সময় খালি পায়ে ভোগের খিচুড়ি বিতরণ করছিল কলকাতার পুলিশ কমিশনার আপনার বাড়িতে গিয়ে। তার কদিন পরে গার্ডেন রিচে একজন এসআই খুন হলো, তৃণমূল কংগ্রেসের একটা তাপস চৌধুরী খুন হলেন। সরকারের পক্ষ থেকে তৃণমূলের পক্ষ থেকে চাপ থাকা সত্ত্বেও পচনন্দা মেড শিওর যে ওই একজন পুলিশ তার সহকর্মীর মৃত্যু যেন সেটা চাপা না পড়ে যায়, যেন অপরাধী গ্রেপ্তার হয়। কি হলো? পচনন্দা বুঝে গেলেন কালী পুজোর প্রসাদ বিলোলেও শনি ঠাকুরের দৃষ্টি এড়ানো যায় না, ওনার ট্রান্সফার হয়ে গেল। সুতরাং আপনার তো ট্রান্সফারের মডেল এইগুলো। লোকে যখন তার মানে সংবিধানস্থ দায়িত্বগুলো পালন করতে চায় তখন আপনি ঘাট ধাক্কা দিয়ে ট্রান্সফার করে দেন এবং তার কোনো কারণ দর্শান না। তবে আমি একটা কথা এখানে বলছি, আমি আমার কথাটাকে এটা বলে শেষ করছি সুমনদা, আমাদের অভিজ্ঞতা হচ্ছে এরকম কিছু ট্রান্সফার প্রতিবারই হয় ভোটের আগে, এবার বেশি হচ্ছে। তার কারণটা হচ্ছে তৃণমূল কংগ্রেস প্রত্যেকবার বিধানসভা ভোটে জিতেছে আমাদের রাজ্যে এবং তৃণমূল কংগ্রেস ধরে নিয়েছে আমরা অজেয়, অর্থাৎ প্রত্যেকটা জয়ের পরে ওদের অত্যাচার বেড়েছে, পুলিশের এই ভূমিকা বেড়েছে। আমি বলছি যে পাটুলি থানার এই ঘটনা, কদিন আগে এই পাটুলি থানা এলাকার একটা গুন্ডা থানার বাইরে তার ওয়ান্টেড লিস্টে নাম ছিল, সে গিয়ে খুন করে আসতো তৃণমূলের একজন কর্মীকে। ওই পাটুলি থানার ওসি যে তীর্থঙ্কর বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি ইজ মাই মা বলে ফেসবুকে ছবি পোস্ট করেছিলেন। হ্যাঁ, সুতরাং আমি বলছি এই যে প্রত্যেকবার তৃণমূল জিতছে, পুলিশের এই ভূমিকাগুলো সামনে আসছে, স্বাভাবিকভাবে ট্রান্সফারের সংখ্যা প্রত্যেক ইলেকশনে বাড়বে। কিন্তু একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি বলছি যে শুধুমাত্র অফিসার ট্রান্সফার স্বচ্ছ নির্বাচনকে নিশ্চিত করে না। এই যে আজকে এতদিন হয়ে গেল পশ্চিমবাংলা ইলেকশন ঘোষণা হয়ে গেছে, এমসিসি লাগু হয়ে গেছে, বলতো পশ্চিমবাংলার কটা জায়গা থেকে অস্ত্র উদ্ধার করা হলো? একটা জায়গা থেকে করা হয়েছে এখনো পর্যন্ত। তো আমরা সবাই জানি পশ্চিমবাংলা বারুদের স্তূপের উপর বসে আছে, একটা জায়গাতে এই ক্রিমিনালগুলোকে গ্রেপ্তার করা থেকে শুরু করে কোনো কাজ হয়েছে? সুতরাং প্রত্যেকবারই ইলেকশন কমিশন এসে ওদের একমাত্র কাজ হচ্ছে কিছু অফিসারকে এখান থেকে ওখানে ট্রান্সফার করা। এইটা করার মাধ্যমে দেখা যায় যে আমরা এবার দারুণ একটা ভোট করব, কিন্তু আলটিমেটলি ভোটের সময় পর্বতের মুশিক প্রসব হয়। অতএব আমি যে কথাটা এর আগের দিনও তোমার এখানে আলোচনায় বলছিলাম, বারবার করে আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের এইটাই বক্তব্য, কমিশন যা করছে কিন্তু ওই ভরসায় আমরা বসে থাকবো না। বুথে বুথে জনগণের বাহিনীকে নিয়ে বুথকে রক্ষা করতে হবে, ইলেকশন কমিশনের ভরসায় বুথ রক্ষা হবে না। পুলিশ অফিসার মানে কলকাতার কমিশনার মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোতে গেলে সেটা অত্যন্ত খারাপ কাজ, আমি ধরেই নিলাম। কিন্তু পুলিশ কমিশনার যদি একটি সংস্থার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা এবং যেই নির্বাচন কার্যত গণভোটে পরিণত হয়েছিল সিঙ্গুর নন্দীগ্রাম পর্বে, সিএবির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় প্রকাশ্যে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার হয়ে তদবির করবেন এবং হেরে যাওয়ার পরে বলবেন অশুভ শক্তির জয় হয়েছে জগমোহন ডালমিয়ার কাছে, সেটা পুলিশের অত্যন্ত দেবশিশুমূলক নিদর্শন। সেই ব্যাখ্যা বামপন্থীরা দেবেন। তপন শুকুর নন্দীগ্রামে গণহত্যা করে পালাতে গিয়ে ধরা পড়েছিল, গণহত্যা করে ডেড বডি পাচার করতে গিয়ে। সেই তদানীন্তন এসপির বিরুদ্ধে কি ব্যবস্থা হয়েছিল? মজিদ মাস্টার অ্যাবসকন্ডিং ছিল, সিপিএম এর রাজ্য কমিটির বৈঠক চলছিল, রাজ্য কমিটির বৈঠকে মজিদ মাস্টার ঢুকছিল, কলকাতার পুলিশ নগরপাল সেখানে উপস্থিত ছিল, কি ব্যবস্থা হয়েছিল? সিপিএম তো দেবশিশু, তাই সিপিএম এর থেকে এই প্রশ্নের উত্তর আমরা আশা করছি আমার থেকে। প্রথম কথা হচ্ছে যে প্রসূন মুখার্জি ইলেকশনের কমিশন বললো নন্দীগ্রামের উত্তাল পর্বে নাকি সিএবির ভোটটাই গণভোট। নন্দীগ্রাম হয়েছিল 2007-এ, সিএবির যে ভোটে প্রসূন মুখার্জি কন্টেস্ট করেছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে উনি
উনি খুশি হবেন প্রসূন মুখার্জি জিতলে, সেটা হয়েছিল 2006 সালে। এই আমি জাস্ট ধরিয়ে দিলাম, আমি কথাটা শেষ করে নি। সিঙ্গুরটা কবে হয়েছিল? সিঙ্গুর 2008 হয়েছিল, সরকার চলে গেছে, কি বলে তারা চলে গেছিল। তাপসী মালিককে কোনটা কবে করেছিল? তোমার সালগুলোতে পারে, তোমার তো তারিখও আমি তো ইন্টারাপ্ট করিনি। আমি বলছি কি তাপসী মালিককে কবে খুন করেছিলাম তো আমি তোমায় জিজ্ঞেস করবো। তাপসী মালিকের বাবা মনোরঞ্জন মালিক বললেন যে আমার মেয়েকে তৃণমূলের লোকেরাই খুন করে রেপ করেছিল। কেন বারবার ইন্টারাপ্ট করছো? এটা তুমি বলবে কবে তোমরা করেছিলে এই কাজটা। আমি আলোচনা শুরু থেকে যদি এটা চলে তাহলে কিন্তু এরপর ওরও কথা বলতে অসুবিধা হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে তপন শুকুরের ক্ষেত্রে তদানীন্তন এসপির বিরুদ্ধে কি ব্যবস্থা হয়েছিল। তপন শুকুরের ক্ষেত্রে গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় কি ব্যবস্থা নিতে পারলেন না তো। কিন্তু নন্দীগ্রামে যারা গুলি চালিয়েছিল, যাদেরকে নাকি শুলে চড়াবেন বলেছিলেন মমতা ব্যানার্জি, তাদের প্রমোশন করেছেন সরকারে এসে। 2 নম্বর, 3 নম্বর, আমি কথাটা শেষ করে নি, আমাকে প্রশ্ন করলো, আরে এত বড় প্রশ্ন করলে আমাদের উত্তর দেওয়ার সময় দিতে হবে। মজিদ, আর ও নিজেই বললো যে ইন্টারাপ্ট করলে টাইম এক্সট্রা দিতে হবে, ওই ইন্টারাপ্ট করছে তারপর থেকে। মজিদ মাস্টারের ক্ষেত্রে আমাকে জিজ্ঞেস করছে, ভাই তোমার তৃণমূল অফিসে কান ধরে ওঠবোস করাবে, এমনি তো কর্পোরেশনের বেশি টিকিট দিচ্ছে না। মজিদ মাস্টার তখন প্রেস কনফারেন্স করে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করছেন। তুমি মজিদ মাস্টার জন্য আমার প্রশ্ন করছো, তোমাকে তৃণমূল কংগ্রেস একটা লাইন শুধু, অরূপদাকে একটা লাইন, আপনি তাপস চৌধুরীর নামটা বললেন, আজও খুনির কনভিকশন হয়নি। কলকাতা পুলিশের একজন এসআই 10 বছর বোধহয় হয়ে গেছে, এখন একটা কনভিকশন হয়নি। তারা অফিসারদের বেশ, আমি আরেকটু যোগ করি, এই কেসটা একদম আমরা স্টুডিওতে পুরো জিনিসটার ব্রেক থ্রু হয়েছিল এবিপি আনন্দের একটা ফুটেজের ওপর। কারণ তার আগে ভার্সনটা এইরকম ছিল যে কংগ্রেসের একজনের নেতা তিনি নাকি গুলি করেছেন, তারপর ফুটেজে দেখা গেল না, বিষয়টা মোটেই তা নয়। আমি বলছি পুরো শোটা তোমাদের ফুটেজেই, আমার মনে হয় দিল্লিতে ছিলাম, তোমাদের ফুটেজেই দেখছিলাম ববি হাকিম ওখানে দাঁড়িয়ে সমস্ত মিডিয়ার সামনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোনে বলছে, দিদি ও গুলি না করলে ওকেই গুলি করে দিত পুলিশ, ওখানে মানে ও তখন গুলি না চালালে ওই গুলি খেয়ে মরে যেত। ববি হাকিম ওখানে দাঁড়িয়ে যে ছেলেটা গুলি করলো দিনে দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোনে বলছিল সমস্ত মিডিয়াতে। আমি আজকের মূল বিষয়ে আসবো। বিশ্বনাথ অলরেডি পোডিয়ামে চলে গেছেন। দেখুন, এই মামলায় রাজ্য সরকারের অংশগ্রহণ নিয়ে এবং জয়ন্ত সঠিকভাবে যেটা বলল, জনস্বার্থ মামলাকারীর পাশে দাঁড়ানো নিয়ে কার্যত কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিদের তীব্র ভৎসনার মুখে পড়েছে রাজ্য সরকার। এবং শুধু পর্যবেক্ষণ নয়, 35 পাতার এই রায়ে একেবারে স্পষ্ট ভৎসনা করা হয়েছে। পাশাপাশি আরেকটা অংশ এই রায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুদূরপ্রসারী। হয়তো ভবিষ্যতে অন্য কোনো রাজ্যে অন্য মামলাতেও এই রায়ের উল্লেখ হতে পারে। 35 পাতার এই রায়ে একেবারে স্পষ্ট ভাষায় যা লেখা হয়েছে। কি বলছে কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ? এই অফিসারদের বদলিগুলো কোন পরিস্থিতিতে, কি জন্য বদলি, এটা কিন্তু জানাতে বাধ্য নয় নির্বাচন কমিশন। দ্বিতীয়ত, এটা ধরে নিতে হবে যে কমিশন এই বদলি সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের স্বার্থেই করছে। আমি এর সঙ্গে শুধু যোগ করব, একটু আপনাদের মনে করিয়ে দেবো, 28শে নভেম্বর এ রাজ্যে এসআইআর শুরু হয়েছিল। সেই দিনই পশ্চিমবঙ্গ সরকার 527 জন অফিসারকে বদলি করে একই দিনে একই সঙ্গে, আই রিপিট 527 জন। এবং সেই 527 জন অফিসারের মধ্যে 67 জন আইএএস অফিসার ছিলেন, 14 জন জেলাশাসক ছিলেন, অজস্র এসডিও এডিএম ছিলেন এবং মোট 460 জন ডব্লিউবিসিএস অফিসার ছিলেন। ভাবুন, সংখ্যার নিরিখে আমি মনে করি যে নির্বাচন কমিশন এই রাজ্যের যে আইএএস আইপিএসদের বদলি করেছেন 43 জনকে মাত্র 4 দিনে, সেটা বিরাট সংখ্যা এবং এই রাজ্যের ক্ষেত্রে নজিরবিহীন অন্য কোনো রাজ্যে হয়েছে বলে আমার অন্তত জানা নেই। কিন্তু তার থেকে রাজ্য সরকার যে বদলিগুলো করেছে সেটা তো 12 গুণেরও বেশি। এবং আমার স্পষ্ট প্রশ্ন, একটা বদলিরও কি কোনো কারণ দর্শানো হয়েছে? তাহলে নির্বাচন কমিশনের বদলির কারণ দর্শানোর দাবিটা ওঠে কি করে? অবশ্য কলকাতা হাইকোর্ট আজ আবার বলছি স্পষ্ট ভাষায় এই দাবি খারিজ করে দিয়েছে। আমার পরের বক্তা বিশ্বনাথ চক্রবর্তী। সংবিধানের 324 নম্বর ধারায় পরিষ্কার করে বলা আছে যে রাষ্ট্রপতি বা গভর্নরকে যেভাবে অনুরোধ করবে ইলেকশন কমিশনকে নির্বাচন পরিচালনার জন্য সেইভাবেই আধিকারিক দিতে হবে। এবং এই ব্যাপারে কিন্তু ইলেকশন কমিশন পূর্ণ স্বাধীনতা ভোগ করেন যে কাদেরকে দিয়ে তারা নির্বাচনটা পরিচালনা করবেন, কোন কোন আধিকারিক কীভাবে তাদের নিয়োগ করবেন। কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবার নির্বাচন আসলেই ইলেকশন কমিশনকে শত্রু হিসাবে প্রতিষ্ঠা করে কেন?
দেখুন, পপুলিস্ট পলিটিক্সের একটা বৈশিষ্ট্য হলো, আমরা যারা পপুলিস্ট পলিটিক্স চর্চা করি তাতে একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো যে পপুলিস্ট পলিটিক্সে একজনকে শত্রু ভাবা হয়, বাইনারি দেখানো হয়, এবং একজনকে শত্রু তৈরি করতে হবে তোমার গরিমাটা তৈরি করবার জন্য, তোমার ন্যারেটিভটা তৈরি করবার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে অঙ্ক কষে, উনি কি জানতেন না যে সংবিধানের 324 নম্বর ধারা কি বলছে? উনি কি কর্ণাটকের রায় জানতেন না? জেনে উনি এই মামলাটার মধ্যে যুক্ত হয়েছেন। কারণ এই মুহূর্তে যদি আমি ইলেকশন কমিশনকে শত্রু তৈরি করতে পারি, তাহলে আমার ছেলেপেলেরা যারা নির্বাচনে কারসাজি করে তাদের একটা অত নৈতিক সমর্থন তার মধ্যে থাকবে। এই ইলেকশন কমিশন আমাদের শত্রু মতন আচরণ করছে, আমাদেরও এখতিয়ার আছে নির্বাচনটা আমাদের মতন লুট করবার। ফলে একেবারে অঙ্ক কষেই কিন্তু আইন জেনেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখানে যুক্ত হয়েছেন। এবং একই সাথে আপনাকে বলতে চাই, এই ন্যারেটিভটা তৈরি করবার পেছনে কিন্তু তা একটাই উদ্দেশ্য, কর্মী সমর্থকদের যারা এই বাহুবলীরা এই নির্বাচন পরিচালনায় যুক্ত আছে তাদেরকে ভরসা দেওয়া, সাহস দেওয়া, এবং শত্রু হিসাবে ইলেকশন কমিশনকে যখনই দেখাবো, বা ওনার একটা মন্তব্য ইতিমধ্যেই আবারও সমালোচিত হচ্ছে, সেটা হলো কেন্দ্রীয় বাহিনীকে হাতাখুন্তি দিয়ে রোখার জন্য। তার উদ্দেশ্য একটাই, যাতে বাহুবলীদের সাহস তাতে বাড়ে। দেখুন সুমনদা, খুব পরিষ্কার করে বলতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে দলকে যতটা না সমৃদ্ধ শক্তিশালী করেছেন, করতে পারেননি, তার জন্যই তো আইপ্যাক লেগেছে, আইপ্যাক এখনও রয়েছে। দলকে উনি পরিচালনা করেছেন জেলা প্রশাসনদের মাধ্যমে, অর্থাৎ আইপিএস অফিসার, আইএস অফিসারদের সরাসরি উনি নামিয়েছেন। এক এক সময় এক একজন আইএস আইপিএস অফিসারের বিরুদ্ধে একেবারে সরাসরি তৃণমূল কংগ্রেসের স্থানীয় স্তরের নেতা নেত্রীরা কিন্তু অভিযোগ করেছেন যে এসপি ঠিক করে দেয় পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী কে হবে, এসপি ঠিক করে দিচ্ছে যে কে জেলার কি সিদ্ধান্ত নিবে পার্টির তরফ থেকে, জেলার নেতা কে হবে এসপি ঠিক করে দিচ্ছে। এবং এই অভিযোগটা অনেক সময় আসছে, মানে ওসিরা ঠিক করে দিচ্ছে ব্লক লেভেলের তৃণমূলের রাজনীতি কিভাবে হবে। এমনকি সম্প্রতি একটা বিরোধী দলের নেতা নন্দীগ্রামের মানে পূর্ব মেদিনীপুরে একটা ঘটনা একদম ছবি তুলে দেখিয়ে দিয়েছে। এক বিজেপির নেতা, তিনি অসন্তোষ ছিলেন, তাকে ইমিডিয়েটলি থানার থেকে ফোন করে তার অসন্তুষ্টের কারণ তাকে খুঁচিয়ে কিভাবে তৃণমূলে জয়েন করতে হবে সেটা তারা দেখাচ্ছে। অর্থাৎ আপনার তপন কান্দু মনে থাকবে ঝালদা থানার সেই আইসির বিরুদ্ধে কি অভিযোগ উঠেছিল ঘটনাটা তো আমরা জানি। আমি বলছি যে সরাসরি এসপি, ডিএম, তারপরে আপনার গিয়ে ব্লক লেভেলের ওসিদের, বিডিওদেরকে ব্যবহার করে পলিটিক্যাল পার্টিকে চালায় মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের। আরেকটা দিক আপনি ভাবুন, যে আধিকারিকদেরকে বদলি করা হচ্ছে এরা তো পশ্চিমবাংলা সরকারেরই কর্মী, পশ্চিমবাংলা সরকারেরই আধিকারিক। এরা কয়েকদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়েই কাজ করেছে, আগামী দিনেও যদি উনি যেতেন করবে। তা কিন্তু অথচ মমতা বন্দ্যোপাধ্যায়কে দাগিয়ে দিচ্ছে, যা আমি জানি ষড়যন্ত্র করছে এরা, মানে মাদক পাচারের করানো হবে, অস্ত্র পাচার করানো হবে, দাঙ্গা লাগানো হবে। আপনার আধিকারিকদের প্রতি আপনার সম্মান থাকবে না? এই আধিকারিক ধরুন সঙ্গমিত্রা ঘোষ, উনাকে চিফ সেক্রেটারির পদে বসানো হয়েছে। আপনারই বিভিন্ন জেলার উনি জেলা সমাহর্তা ছিলেন, মানে জেলা শাসক ছিলেন। তারপরে নারী কল্যাণ দপ্তরের, শিশু কল্যাণ দপ্তরের উনি সচিব ছিলেন। আপনার অত্যন্ত স্নেহভাজন এই মানুষটি যখন চিফ সেক্রেটারি হচ্ছে, আপনার মনে হচ্ছে যে তিনি মাদক পাচার করতে পারেন, তিনি অস্ত্র পাচার করতে পারেন, তিনি মানে ষড়যন্ত্রের সাথে যুক্ত থাকতে পারেন, দাঙ্গার? আপনার আধিকারিকদের সম্মান আপনি মিনিমাম লেভেলে করবেন না, কিন্তু আপনি সিম্পলি ইলেকশন কমিশনকে শত্রু হিসাবে প্রতিষ্ঠা করবার জন্য আপনি কিন্তু তাদেরকেও নিচে নামিয়ে দিচ্ছেন, আপনার আধিকারিকদের নামিয়ে দিচ্ছেন, যারা বছরকে বছর আপনার সাথে চিফ মিনিস্টার হিসেবে আপনাকে সাহায্য করে, আপনার প্রশাসনের অঙ্গ হিসাবে কাজ করে। এবং এটা আপনি করছেন একটাই কারণ, বাহুবলীদের, অর্থাৎ আপনার দলে পেশি শক্তি দিয়ে যারা নির্বাচনটা জয়ী করে আপনাকে, তাদেরকে ভরসা দেওয়ার জন্য, ইলেকশন কমিশনকে শত্রু প্রতিষ্ঠা করবার জন্য আইন জেনেও আপনি কিন্তু সরাসরি ইলেকশন কমিশনের বিরুদ্ধে মুখে বলছেন যেমন, তেমনি আইনি প্রক্রিয়ায় ট্যাক্স পেয়ারদের টাকা ধ্বংস করে কিন্তু আপনি এর মধ্যে যুক্ত হচ্ছেন। সুমন, সিপিএমকে প্যাথোলজিক্যাল লায়ার এমনি এমনি বলে না। এই যে জগমোহন ডালমিয়া ভার্সেস প্রসূন ব্যানার্জি ইলেকশনটা 17 টুক করে চালিয়ে দিল 2006 বলে, ইলেকশনটা হয়েছিল 29 জুলাই 2008।
29শে জুলাই আরে 2008 জুলাই 2008 ভাই আবার মলা ভাষা যেই রেফারেন্ডামে ভোট হয়েছিল বুদ্ধবাবু ইন্টারভেন করেছিলেন নিজে 29শে জুলাই 2008 জগমোহন মিয়া ব্যান হওয়ার পরে প্রসূন মুখার্জি সেবার এমনি সিএবি প্রেসিডেন্ট হয়েছিলেন। কেওড়াতলা শ্মশানে সত্যজিৎ রায় মারা যাওয়ার পর যারা পুলিশ কমিশনারকে যখন সমাজ বিরোধী বলে শাহাদা তখন ট্রান্সফার হয়ে গেছিল, তখন পুলিশ কমিশনার ট্রান্সফার হয়েছিল, আর এখানে সমাজ বিরোধীকে গ্রেফতার করা তার ট্রান্সফার হয়েছে। ওই সময় শাহাদা আমি পরবর্তী বক্তার কাছে যাব। হ্যাঁ, যাক, কিন্তু মধ্যখান থেকে যেটা হলো, যেটা দেখলাম যে বিশ্বনাথ চক্রবর্তীর বক্তব্যের পর সাধারণত অরূপের প্রচুর প্রতিবাদ থাকে। এবারে আপাতত জগমোহন ডালমিয়া আর প্রসূন মুখোপাধ্যায় সেটা কেড়ে নিয়েছে। আমি বলছি এইখানে কিন্তু আমাদের আলোচনার বিষয়টা, ধরো কথাটা ঠিক বললো, সত্যজিৎ রায় মারা যাওয়ার পরে ওই শ্মশান স্বপন না কিছু ক্রিমিনাল সে পুলিশ কমিশনারকে শাহাদা বলে কাঁধে হাত রাখার ফলে জ্যোতি বসু সেই পুলিশ কমিশনারকে সরিয়ে দিয়েছিলেন। আর এখন আমরা আপনি দেখছি পারে না বলেই তো সরিয়ে দিয়েছিলেন, কেন অবুজ সিং মতো কথা বলছেন। কিন্তু শেষ করে নিই, কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে যে একটা ক্রিমিনাল একজন পুলিশকে খুন করার পরে সেখানে দাঁড়িয়ে ববি হাকিম সেটাকে ডিফেন্ড করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি আর্কাইভে চলে যাব। আচ্ছা, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্য সবাই বলছেন যে বিজেপি কর্মীদেরকে ভোটের পরে পোস্টার লাগাতে হবে যে আমরা বিজেপি করি না, এরকম আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছেন। তার জন্য ক্যাম্পেইনিং বন্ধের প্রসঙ্গে আমি এই অনুষ্ঠানেই আসবো যে দেখুন, বেশ বারবার শাসক দল এবং রাজ্য সরকারের তরফ থেকে সত্যি এটা বলা হয়েছে যে এই যে বদলিগুলো নিয়ে আমরা আলোচনা করছি তাতে কিন্তু উন্নয়নের কাজ আটকে যাচ্ছে। আজ কলকাতা হাইকোর্টের এই 35 পাতার রায় একেবারে স্পষ্ট ভাষায় এই যুক্তি খারিজ করে দেওয়া হয়েছে। মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ বলছে যে এই অফিসারদের খুব অল্প সময়ের জন্য বদলি করা হয়েছে, ফলে এটা বলা যায় না যে এই বদলির ফলে রাজ্য প্রশাসন বিকল হয়ে যাবে। এবার আসি এর সঙ্গেই যুক্ত আরেকটা আলোচনায়। সব থেকে বড় কথা, বদলি শুধু রাজ্যের আইএএস এবং আইপিএসরাই হননি, বদলি হয়েছেন সিইও দফতরের চারজন পদস্থ অফিসার। একই সঙ্গে একই দিনে গতকাল ডেপুটি সিইও সহ 4 জনের বদলি হয়েছে। স্মরণকালে আমার অন্তত মনে পড়ে না এই জিনিস কখনো হয়েছে বলে। রাজ্যের অফিসার বদলি শুধু অভূতপূর্ব নয়, সিইও দফতরের অফিসার বদলিও রীতিমতো অভূতপূর্ব। সুতরাং ঘরে বাইরে সর্বত্রই বদলি হচ্ছে। আমার পরবর্তী বক্তা রবীন্দ্রনাথ ভট্টাচার্য কি মানবেন এটা? দেখুন, আজকে যে নির্বাচনের আগে হাইকোর্টের যে রায় সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ ওরা হাইকোর্ট দুটো কারণ দেখিয়েছেন। বদলির কারণ ব্যাখ্যা করা বাধ্যতামূলক নয় এবং ধরে নিতে হবে সুষ্ঠু ভোটের স্বার্থেই নির্বাচন কমিশন এই ট্রান্সফার করেছে। এই রায়ের প্রভাব কিন্তু শুধু পশ্চিমবঙ্গে নয়, এটা সুদূর প্রসারী, মানে সারা ভারতের সমস্ত রাজ্যে এই রায়ের একটা প্রভাব পড়বে। দেখুন, নির্বাচন কমিশন যে কোনো রাজ্যে এখন অনেক বেশি স্বাধীন এবং অ্যাসার্টিভ হতে পারবে। আচ্ছা, উন্নয়ন কি এই 1.5 মাসেই করতে হবে, এই 2 মাসেই করতে হবে? 5 বছর উন্নয়নের সময় গেল না, এখন এই কজন আইএস আইপিএস অফিসার বদলি হয়ে গেল, তাতে উন্নয়ন একবারে জলাঞ্জলি গেল। যদি যায় তো যাক, স্বাধীনভাবে নির্বাচনটা হোক। রাজ্য সরকারের প্রশাসনিক নিয়ন্ত্রণ এখন অনেক কমে গেল নির্বাচন কমিশনের নির্বাচনের সময়। অর্থাৎ মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন, মঞ্চ থেকে বলেছেন, আমাকে আর কিছু বলবেন না, আমার হাতে আর কিছু থাকলো না। রেশনের কথাও বলেছেন, মানুষ রেশন পাবে না। মানুষ রেশনের নিয়মে পাবে। রেশনের জন্য কি আইএস আইপিএস অফিসাররা ছোটাছুটি করবে? আর অ্যাডিশনাল আইপিএস, অ্যাডিশনাল আইএস অফিসার, অ্যাডিশনাল সেক্রেটারি, স্পেশাল সেক্রেটারি এরা এবং সেক্রেটারি প্রত্যেক দপ্তরে আছে, তারা থাকছেন, অথচ উন্নয়ন জলাঞ্জলি হয়ে যাচ্ছে। এটা তো এই আইএস আইপিএসদের উপর একটা অনাস্থা প্রকাশ করার। কিন্তু এটা বাহ্য। এই রায়ের রাজনৈতিক তাৎপর্য কিন্তু অপরিসীম। পশ্চিমবঙ্গে যেটা এক্ষুনি বিশ্বনাথ বললেন, যে পশ্চিমবঙ্গের
আইপিএস অফিসাররা বসে বসে তারা ঠিক করেন কোন ব্লকের শাসক দলের আধিকারিক মানে সম্পাদক কে হবে, ব্লক সভাপতি কে হবে, এগুলো তারা ঠিক করেন। তারা বিরোধী দলের যারা কর্মী তাদেরকে ভাঙিয়ে নেন, ভাঙিয়ে নিয়ে শাসক দলের কর্মী বাড়ান, শাসক দলের নেতা বাড়ান, এবং এমনকি তারা খুনে পর্যন্ত বিরোধী দলের যারা নেতা স্থানীয় স্তরে কাজ করছে তাদের খুনে অভিযুক্ত হয়ে যান। তো এই ধরনের ডিএম, এডিএম, এসপি দিয়ে পশ্চিমবঙ্গের নির্বাচন নিরপেক্ষভাবে হবে, হওয়া সম্ভব? তাহলে আমাদের কেন আমাদের বক্তব্যটা কোথায়? মানে প্রশাসনের উপর, পুলিশ প্রশাসনের উপর, সিভিল প্রশাসনের উপর মুখ্যমন্ত্রী তিনি এমনভাবে নির্ভরশীল হয়ে পড়েছেন রাজনৈতিকভাবে যে তিনি তার নিজের দলের যারা সচিব বা সভাপতি তাদের থেকে অনেক বেশি গুরুত্ব দেন পুলিশ প্রশাসনকে, তাই গেল রব উঠছে। আরে যদি আইএস অফিসার, আইপিএস অফিসাররা চলে যান তো আপনার কি যায় আসে? তৃণমূল দলের কি যায় আসে? তারা নিরপেক্ষভাবে পরিচালনা করবে কিনা সেটা আপনি দেখুন। যদি না করে তখন আপনি আবার নির্বাচন কমিশনের কাছে যান, কিন্তু তা না করে প্রথম থেকে গেল রব উঠেছেন। কারণ পুলিশ প্রশাসন যদি কোনো শাসক দলের পিছন থেকে চলে যায় তাহলে নির্বাচনে 80% ভোট মোবিলাইজেশনের কাজ, ওই যে দুষ্কৃতীদের কাজ, মোবিলাইজেশনের কাজ, সেটা চলে যায়। এবং এর ফলে যেটা হবে, এই রায় বিরোধীদের বক্তব্য, যেটা বিরোধীরা এতদিন ধরে বলে আসছিল যে ভোটের নির্বাচন কমিশনের নিরপেক্ষতা থাকছে না বা প্রশাসনের নিরপেক্ষতা থাকছে না, মাঠ স্তরে তাদের এই বিরোধীদের অনেক বেশি আস্থা বাড়াবে, তাদের আত্মবিশ্বাস বাড়াবে। এবং সব শেষে বলবো, শুধু আইনিভাবে এটার দিকটা গুরুত্বপূর্ণ নয়, 2026-এর আগে কিন্তু একটা পাওয়ার শিফট হচ্ছে। পাওয়ার শিফট হচ্ছে এই কারণে, প্রশাসনের নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের দিকে চলে যাওয়া মানে মার্জিনালি যে জায়গাগুলোতে, যে আসনগুলোতে বিরোধীরা হেরেছে, অর্থাৎ সে তৃণমূল কংগ্রেস, সিপিএম কংগ্রেসই হোক বা বিজেপি হোক, সে যে জায়গায় হেরেছে সেখানে কিন্তু তাদের ভালো ফল করবার সম্ভাবনা অনেক বেশি জোরালো হচ্ছে। এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বিরোধীদের একটা নতুন ন্যারেটিভ, ইলেকশনের নতুন একটা এজেন্ডাও তৈরি করে দিচ্ছে। বেশ, আপনারা জানেন আমরা বেশ কিছু প্রশ্ন একেবারে সরাসরি ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সমস্ত জায়গায় তুলে দিই। সেই নিয়ে ঠিক কী বলেছেন, কোন প্রশ্নের উত্তরে কত শতাংশ মানুষ দেখাবো। আইএএস আইপিএসদের গণবদলি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা খারিজ করে দেয়ায় ভোটের আগে অস্বস্তিতে পড়ল রাজ্য সরকার। 91% মানুষ মনে করছেন হ্যাঁ অস্বস্তিতে পড়ছে না অস্বস্তিতে, এমনটা মনে করছেন 7%, বলতে চাননি 2%। পরের প্রশ্ন ছিল যে ধরে নিতে হবে সুষ্ঠু ভোটের জন্যই বদলির কোনো ব্যাখ্যা দিতে বাধ্য নয় কমিশন। প্রধান বিচারপতির বেঞ্চের এই পর্যবেক্ষণে তৃণমূলের রাজনৈতিক অস্ত্র কিছুটা ভোঁতা হয়ে গেল এমনটা মনে করছেন 87% মানুষ। ভোঁতা হয়নি মনে করছেন 10% মানুষ, বলতে চাননি 3%। পরের প্রশ্ন ছিল যে ফর্ম 6 নিয়ে রাজ্য নির্বাচন আধিকারিকের অফিসের বাইরে বিজেপি তৃণমূল রণক্ষেত্র। এক্ষুনি এই প্রতিবেদন আপনাদের সামনে রাখবো। ভোটের আগে এই হলে ভোটের দিন কি হবে? ভোটে গন্ডগোল হবে এমনটা মনে করছেন 82% মানুষ। সুষ্ঠু ভোট হবে, শান্তিপূর্ণ ভোট হবে মনে করছেন 16% মানুষ, বলতে চাননি 2%। কিংবদন্তি টেনিস প্লেয়ার লিয়েন্ডার পেজের যোগদানের ফলে রাজ্য বিজেপি কি লাভবান হবে এমনটা মনে করছেন 55% মানুষ, হবে না মনে করছেন 43% মানুষ, বলতে চাননি 2%। সরাসরি মন্তব্যে আসবো। মিহির কানুনগো তিনি লিখছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসনিক রদবদল হলে তাতে আপত্তি কিসের? বিদ্যুৎ নস্কর লিখছেন, আদালতের আজকের বার্তায় নির্বাচন কমিশনের মনোবল অনেকটা বেড়ে গেল। ভূপতি নস্কর লিখছেন, এটা সুস্পষ্ট যে নির্বাচন কমিশন নিরপেক্ষ হয়ে কাজ করেনি। দুলাল চক্রবর্তী লিখছেন, কোনো অফিসারের ভূমিকা নিয়ে সংশয় থাকলে তাকে বদলানো হবে, এটাই তো স্বাভাবিক। ঠিক এই জায়গা থেকে আমার পরের প্রতিবেদন যা ইতিমধ্যেই এই আলোচনায় উঠে এসছে সেটা হচ্ছে ফর্ম 6, যা নিয়ে কার্যত রণক্ষেত্র এবং গোটা দিন ধরে দফায় দফায় মুখোমুখি তৃণমূল ও বিজেপি, একেবারে সিইও অফিসের সামনে। দেখুন, বচসা থেকে শুরু, তারপর ধস্তাধস্তি, মারপিট, স্লোগান পাল্টা স্লোগান, ফেলে দেওয়া হলো একের পর এক মোটর বাইক, লাঠি চালালো পুলিশ, নামলো কেন্দ্রীয় বাহিনী। জনসাধারণের
ফর্ম 6 জমা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার এভাবেই স্ট্যান্ড রোডে সিও দপ্তরের বাইরে দফায় দফায় উত্তপ্ত হলো পরিস্থিতি। উত্তেজনা ছড়ানো সিও দপ্তরের সামনে তৃণমূল এবং বিজেপির মধ্যে কিন্তু সংঘর্ষের পরিস্থিতি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু রীতিমতো নেমে পড়েছেন এবং ব্যাপক উত্তেজনা সিও দপ্তরের সামনে। পুলিশ ব্যবস্থা গ্রহণ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালালেও এখনো পর্যন্ত কিন্তু সেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। গোটা পরিস্থিতিতে সিও দপ্তরের সামনে অগ্নিগর্ভ অবস্থা। ভোটার তালিকায় নাম তুলতে ফর্ম 6 জমা দিতে হয়। তৃণমূলপন্থী বিএলও অধিকার রক্ষা কমিটির দাবি, মঙ্গলবার শুভেন্দু অধিকারীরা বেরিয়ে যাবার পর এভাবেই কয়েকজন ব্যাগ ভর্তি ফর্ম 6 নিয়ে সিও দপ্তরে ঢোকে। কিছুক্ষণ পর আরও একজনকে হাতে ফর্মের বান্ডিল নিয়ে ঢুকতে দেখা যায়। ফর্ম 6 জমা দিয়ে বেরিয়ে আসার পরই একজনকে আটকান তৃণমূলপন্থী বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা। প্রথমে তর্কাতর্কি, তারপর শুরু হয়ে যায় হাতাহাতি। একজন কি 4-7 জমা দিতে পারে? ছেড়ে দাও কেন? पता नहीं अचानक मार रहे हैं लोग। ये तो गणतंत्र का तो हत्या हो रहा है। जो आदमी का नाम कट गया है, डिलीट हो गया है, वो नाम के चढ़ा नहीं सकते, आवेदन नहीं कर सकते। এরপরে বিজেপির কর্মী সমর্থকরা ঘটনাস্থলে এসে বিক্ষোভ দেখাতে থাকেন। ছিলেন সদ্য কংগ্রেস ত্যাগী ও বিজেপি প্রার্থী সন্তোষ পাঠকও। খবর পেলাম যে এখানে খড়গপুরে কিছু বিজেপি কর্মীরা এসেছিল, তাকে টিএমসির বিএলওরা ওদের হাড় ফাড় ছিনতাই করেছে, নাকি মারামারি করেছে। এখানে কি করে বুঝলে 400 আছে, মিথ্যে অভিযোগ করছে ওরা। চলতে থাকে স্লোগান পাল্টা স্লোগান। হুঁশিয়ারি দেন এক বিজেপি সমর্থক। हम लोग के कार्यकर्ताओं को मारा गया है, अगर अरेस्ट नहीं हुआ तो आज यहाँ पर हम लोग ऑपरेशन सिंदूर करके इन लोग को मारेंगे। मार का बदला मार होगा। নো ফুটেজ, নো রেজিস্ট্রেশন, মানে লক্ষ লক্ষ কাগজ জমা পড়ছে। ওই বস্তাগুলোতে বোম ঢুকলেও বোম ঢুকিয়ে দেবে। শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া এই নতুন অফিসে শিফটিং এর পিছনে কারণটা কি এটাই ছিল, যাতে সুন্দরভাবে অবাধভাবে এই কাজটা করা যায়? বিজেপি তৃণমূল দুপক্ষেরই হাতে দলীয় পতাকার পাশাপাশি বাঁশ লাঠি দেখতে পাওয়া যায়। ঠিক এই ব্যারিকেডের সামনেই কিন্তু এখানে বিজেপি কর্মী সমর্থকরা ছিলেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে একের পর এক বাইক কিন্তু এখানে ফেলে দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে এর মধ্যে অনেক বাইকই ছিল যারা তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক তাদের বাইক ছিল, এমনটা বলা হচ্ছে। অন্যদিকে জানিয়ে রাখি, বিজেপির যারা কর্মী সমর্থকরা তারা ইতিমধ্যেই কিন্তু হুমকি দিয়েছেন যে তারা ছাড়বেন না, অর্থাৎ কিন্তু দুপক্ষই মারমুখী। পরিস্থিতি সামাল দিতে লাঠি চালাতে শুরু করে পুলিশ। ডাকা হয় কেন্দ্রীয় বাহিনী। দুটো অপোজিং প্রোটেস্টিং পার্টি এখানে ছিল, তো আমি অ্যালাউ করব না এটা, ঠিক আছে? কোনো পিস ভাঙতে কাকে দেব না, আমি পদক্ষেপ নিয়ে নেব, ঠিক আছে? অভিযোগ উঠেছে কি আমাদের অফিসে এখানে এক গাদা ফর্ম 6 জমা হয়েছে। কত ফিগার আছে কি নিয়ে আছে, কোনো গভর্নমেন্ট অফিসে কোনো নিষেধ নেই। এনি পারসন ক্যান গিভ অ্যাজ মেনি ডকুমেন্টস, অ্যাজ মেনি পেপার্স, অ্যাজ মেনি ইমেলস, অ্যাজ মেনি ফোন কলস, অ্যাজ মেনি কল সেন্টারের ডিটেল, এনিথিং দে ক্যান গিভ। এটা আমাদের ডাক সেকশনে রিসিভ করতে হয়। অবশেষে বিকেল 5:30 নাগাদ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। রুমা পাল, হিন্দল দে ও ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমার রাজনৈতিক বক্তারা নিশ্চয়ই আমায় এই বিষয়টা বুঝিয়ে দেবেন। সেটা হচ্ছে গোটা বিতর্কটা হলো যে এই ভোটে জল মেশানো হচ্ছে, কিন্তু তথ্য কি বলছে আমি বলছি, অরূপের ব্যাখ্যা দেবেন নিশ্চয়ই, সায়ন্তনবাবুও ব্যাখ্যা দেবেন। সেটা হচ্ছে এই আজকে একটা থলি করে হোক, সুটকেস করে হোক কিংবা গাড়ি করে হোক, মানে গাড়ি ভর্তি যদি ফর্ম 6 কেউ নিয়েও আসেন, তাতেও যারা আজকে জমা দিলেন তারা কেউ এই ভোটে ভোট দিতে পারবেন না। অবাক হচ্ছেন তো? তথ্য কি বলছে যে আজকে যারা ফর্ম 6 জমা দিচ্ছে তারা এই ভোটে ভোট দিতে পারবে না। কেন? তার কারণ হচ্ছে প্রথম পর্যায়ে 27শে মার্চ এই নতুন ভোটারদের জমা দেওয়ার লাস্ট দিন হয়ে গেছে এবং সেকেন্ড ফেজের অর্থাৎ 29শে এপ্রিল যে ভোটটা হবে তার ফর্ম 6 জমা দেওয়ার শেষ দিন ছিল 30 তারিখ। আমরা বসে আছি 31শে মার্চ।
আমি বলছি এটা তো অলিক রঙ্গ। অলিকুনাট্য নয় সুমন, গতকালকে আমি যে চিঠিটা তোমাদের তখন দেখালাম বিজেপির বিএলও মানে, সেটাও 30 তারিখের ডেটে, মানে লাস্ট ডেটেই সেইগুলো জমা দেওয়া হয়েছে। 30,000 যে পার্টিকুলার এক্সাম্পল দিয়েছি। আসলে সুমন একটা তুমি এটা বলতে চাইছো এই যেগুলো নিয়ে গন্ডগোল যে থলিগুলো সেগুলো সমস্ত ব্যাকডেটে এন্ট্রি করা হবে? ব্যাকডেট এন্ট্রি নয়, সেকেন্ড ফেজে অর্থাৎ 29 তারিখের ভোটের লাস্ট ইনক্লুশনের টাইম ছিল 30 তারিখ অবধি। আমি তোমাকে উদাহরণ দিলাম, 30 তারিখ সারাদিন আমি উদাহরণ দিলাম যে 107 নোয়াপাড়ার উদাহরণ দিয়ে বললাম যে 650 কি করে ফর্ম 6 জমা পড়েছে। আসলে আগে বলতাম না দুধে জল মেশানো হচ্ছে, এখানে দুধে জল না, জলে দুধ মেশানো হচ্ছে। কার্যত নির্বাচন কমিশন, তোমার প্রাক্তন সহকর্মী সুমন, তুমি জানো ঘটনাটা, অজিত অঞ্জুম ইলেকশন কমিশনের পারমিশন নিয়ে বিহারে একটা ডকুমেন্টারি ইউটিউব করতে গেল। সেখানে দেখা গেল ইলেকশন কমিশনের অফিসে বসে বিজেপির নেতা কর্মীরা তারা কিভাবে একের পর এক বৈধ ভোটারকে বাদ দিচ্ছে। সেই ডকুমেন্টারি যখন হোয়াটসঅ্যাপ ইউটিউবে লার্জলি ছড়িয়ে গেল, তখন উল্টে অজিত অঞ্জুমের বিরুদ্ধে এফআইআর করলো কি ইলেকশন কমিশন। এ তো বলছে তো জলে দুধ মেশানো হচ্ছে, দুধে জল মেশানো হচ্ছে। সব বুঝলাম, কিন্তু এই সিস্টেমটাই সিই অফিসে নেই। তার কারণ ফর্ম 6 তুমিও জানবে আমিও জানবো প্রসেস হয় ডিই অফিসের মাধ্যমে। আজকে যদি আমি ধরে নিচ্ছি অরূপ চক্রবর্তী ফর্ম 6 জমা দেয়, আমি জোর করে এই অফিসে জমা দিল, সেইটা প্রসেস হতে হবে ডিইও অর্থাৎ বেশিরভাগ জেলা শাসকের মাধ্যমে ওই অফিস থেকে। শান্তন বাবু বাংলায় একটা দারুণ প্রবাদ আছে, চোরের মন বোচকার দিকে। এই সমস্ত চুরিগুলো তৃণমূল করেছে। আরে যদি বিজেপিকে বেআইনিভাবে নাম তুলতে হতো, এটাও আপনাকে মানতে হবে। কেন ফর্ম 6 এর একটা বস্তা দেখা যাবে, বেআইনিভাবে নাম তুলতে হতো। অনলাইনে প্রভিশন ছিল, অনলাইনে প্রচুর প্রভিশন ছিল, অনলাইনে করা যেতে পারত, কিন্তু সেখানে করলে তো হবে না। তার তো একটা পদ্ধতি আছে নাম তোলার। আপনি ডিইও অফিসের কথা বললেন, এই ফর্ম ধরুন আজকেই আনলাম, আমি তো তর্কের খাতিরে বলছি, সেই ফর্ম স্ক্যান হবে না, কিন্তু কে আনলো? আমার তো এইটা প্রশ্ন আরো মূল, সেটা হচ্ছে আসবে কেন? মানে আমি বলছি সায়ন্তন বসু যদি নিজের ফর্ম 6 জমা না দেয়, তিনি তো মানে কোনো ব্যক্তি তার হাতে 50টা বা 100টা বা এখানে তো কয়েক হাজার এই ফর্মগুলো নিয়ে অফিসে ঢুকবে কি করে? অনেক সময় ফর্ম জমা দেওয়া যেতেই পারে, কিন্তু তাকে ডেকে আসতে হবে, ফিজিক্যালি সেই ব্যক্তিকে হিয়ারিং এ আসতে হবে। সব সময় তৃণমূল চুরি করে, ওরাও চুরি করছে। রাত্রিবেলা 12টার সময় হঠাৎ করে সার্ভারে দেখা গেল সবার নাম আন্ডার অ্যাডজুডিকেশন। কিছুদিন আগে হয়েছে সার্ভারের গন্ডগোল হচ্ছে। ইউ নেভার নো যে ফর্ম 7 যারা প্রিন্টেড শান্ত প্লিজ তুমি বলেছো তোমার ইন্টারাপ্ট করিনি, যারা ফর্ম 7 প্রিন্টেড করে জমা দেয় তোমাকে এনশিওর করছে না যে আজকে ফর্ম 6 গুলো আগে থেকে সেগুলো ডিক্লারেশন দিয়ে জমা দিয়ে রাখা হয়েছে, সেখানে ফিজিক্যালি ডকুমেন্ট সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে রাখা হয়েছে। আমরা তো বলছি এটা ভোট চোর, এই ভ্যানিটি হয় না, এটা হয় না ভাই। আমি দুটো ফান্ডামেন্টাল প্রশ্ন দুজনের কাছে তুললাম, শতরূপের কাছে তৃতীয় ফান্ডামেন্টাল প্রশ্ন। আমি আরেকটা জিনিসও বুঝতে পারছি না, গোটা দিন সমস্ত সংবাদ মাধ্যমে ব্রেকিং নিউজ যাচ্ছে যে বিএলওদের বিক্ষোভ। আমি বলছি যে বিএলওদের বেশিরভাগ তো এখন তাদের কর্মক্ষেত্র অর্থাৎ স্কুল বা অন্য কর্মক্ষেত্রে ফিরে যাওয়ার কথা, তারা সিইও অফিসের সামনে বিক্ষোভ করছে, তো কর্মক্ষেত্রে কে কাজ করছে? তারা কাজ করবে, কিন্তু আবার নতুন দীর্ঘদিন বাড়িতে বসে থেকে একটা মানুষ যে ভুলে যেতে পারে তার নাম শতরূপ নয়, তার নাম সায়ন্তন, আমি ভাবতে পারি না। আমাকে প্রশ্ন করলে আপনি কেন বলা শুরু করলেন? আমার যাই হোক, আমার নাম শুনে আপনি বলতে শুরু করছেন কেন? আমাকে প্রশ্ন করলে আপনি কেন বলতে শুরু করছেন? আমি 0 হই আর 500 হই। আমি কথাটা যেটা বলছি, দেখো প্রথম কথা তুমি এটা বললে, এটা একদম সঠিক কথা। এসআইআর যখন শুরু হচ্ছিল তখন একবার ব্রাত্য বসু প্রেস কনফারেন্স করে বললেন, এ কি এত লোক বিএলও হিসেবে কাজে চলে যাবে, তাহলে আমার স্কুলগুলোর ক্লাস নেবে কে? আর এখন যখন বিএলওর কাজ শেষ হয়ে গেছে, এবার স্কুলে গিয়ে ক্লাস নেওয়ার কথা, তখন তৃণমূলপন্থী বিএলও রাস্তায় দাঁড়িয়ে চলছে না চলবে না করছে। এই গেল এক। দ্বিতীয় কথা হচ্ছে সবাই বিএলও, আমার তো সেই সন্দেহ আছে, কারণ শিক্ষকরা তো পশ্চিমবাংলায় হয় সেটা, অথবা পশ্চিমবাংলায় যেহেতু স্কুল ফুল উঠে গেছে সেহেতু বিএলওদের এখন এটাই কাজ হয়ে গেছে, শিক্ষকদের এখন এটাই কাজ হয়ে গেছে, তৃণমূলপন্থী বিএলও হয়ে ঘুরে বেড়ানো। দ্বিতীয় কথা, রাজ্য জুড়ে এত তৃণমূলপন্থী বিএলও, তারপরও এত লাখ নাম বাদ চলে গেল কি করে আমি তাও বুঝতে পারছি না। এখন যেটাকে নিয়ে কথা সুমন, দেখো অন আ ভেরি সিরিয়াস নোট, ফর্ম 6 জমা দিলেই কারোর নাম উঠে যায় না। কেমন? ফর্ম 6 জমা দেওয়ার পরে ইলেকশন কমিশনে যারা হিয়ারিং হয়, সব কিছু হয় যেগুলো বলা হলো, তার পাশাপাশি যেটা হয় তা হচ্ছে ইলেকশন কমিশনের যারা
আসে, তা যারা কিনা রাজ্য সরকারেরই বেসিক্যালি স্টাফ বা অনেক সময় আউটসোর্স করা থাকে এজেন্সিকে, তারা দেখবে একদম সফটওয়্যারে ফেলে দেখবে যে সেই নামগুলো অন্য কোনো রাজ্যে কি অন্য কোনো বুথে অলরেডি রয়েছে কিনা, নাহলে তো ইচ্ছে মতো তুমি আমি 5 জায়গায় নাম তুলে নিতে পারবো। সুতরাং ফর্ম 6 বস্তায় করে জমা দিলেই নাম উঠে যায়, ব্যাপারটা এরকম নয়। 3 নম্বর কথা, এটা নিয়ে যে যতই তর্ক করুক, এটা প্রমাণিত, রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করে দেখিয়েছেন ওই ব্রাজিলিয়ান মডেল থেকে শুরু করে বহু রাজ্যে বিজেপি জাল নাম ঢুকিয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের প্রশ্ন বরাবরই এইটা থেকেছে, যে রাজ্যে বিজেপির সরকার, সরকারি কর্মচারীরা বিজেপির অধীনে, সেই রাজ্যে বিজেপি যা করাতে পেরেছে তা কেন পশ্চিমবাংলায় করাতে পারবে? এখানে আমি বলছি, এবং ব্যাপারগুলো কিরকম অদ্ভুত দেখো, আমি বাড়িতে বসে ফর্ম 6 অনলাইনে জমা দিতে পারি, কেউ জানতে পারবে না, হয়তো আমাকে ধরো বিজেপি দায়িত্ব দিয়েছে জাল নাম ঢোকানোর, বাড়িতে বসে জমা দিতে পারি, কেউ জানতে পারবে না। কিন্তু আমি বস্তায় করে জমা দিতে যাচ্ছি কখন? ঠিক যখন ওখানে তৃণমূলের বিক্ষোভ চলছে তখন। আমি বলছি এইগুলো না, আমি বলছি একটা রাজনৈতিক লড়াইটাকে না এরকম ছ্যাবলামির জায়গায় এখন তো বিএলওর কোনো কাজ নেই। তাহলে সুমন, আরামবাগ হাসপাতাল, একটা গোটা হাসপাতালের ডাক্তার, নার্স সহ সমস্ত স্টাফদের কি করতে তুলে নেওয়া হচ্ছে? একটা এন্টায়ার ডিস্ট্রিক্ট হসপিটালের পরিষেবা নষ্ট করে দেওয়া হচ্ছে। একইভাবে যেভাবে স্কুলের পঠন পাঠন নষ্ট করেছে, সরকারি হাসপাতাল বন্ধ করেছে, শুধুমাত্র একটা রাজ্যকে জিততে হবে। আমি শতরূপ বললো না বিজেপি সরকার যেখানে করছে, সিপিএম সরকারের আমি আশা করবো একটু শুনবে প্রথমে আমার বক্তব্যটা। সেটা হলো, আমি কিন্তু একেবারেই তিনজনের সাথে একমত নই। গ্রাউন্ড রিয়ালিটি হলো এই, যেখানে হিন্দু এলাকায় হিন্দুদের নাম বাদ গেছে, বিজেপি একটা কৌশল নিয়েছে, সেটা হলো ফর্ম 6 ভর্তি করো, এবং এগুলো হবে কি হবে না ইম্পর্টেন্ট নয়, টেনশন হিন্দুদের মধ্যে ডিফিউজ করার জন্য একটা কৌশল হতেই পারে যে ওগুলোকে জাস্ট নিয়ে আসা হয়েছে। আপনি মারাত্মক কথা বলছেন, অর্থাৎ যিনি ফর্ম ফিল আপ করছেন, এক সেকেন্ড, তিনিও জানেন না যে এই ভোটের দিন শেষ হয়ে গেছে, শেষ দিন ছিল 30 তারিখ, তাকে একটা সান্ত্বনা দেওয়ার পুরস্কার। দ্বিতীয় যেটা, মমতা বন্দ্যোপাধ্যায় কেন বা অভিষেক বন্দ্যোপাধ্যায় এত তাড়াহুড়া করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এসআইআরটাকে কোনো মতেই মরতে দিবেন না, উনি একদম নির্বাচনের শেষ প্রচার পর্যন্ত এটাকে নিয়ে যেতে চাইছেন। ফলে সেই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কর্মী সমর্থকদের নিয়ে গিয়ে সবকিছু জানার পরে ওই হুলস্থুলিটা করলেন। তার কারণটা হলো এসআইআরটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনী শক্তি, লাইফ লাইন। ফলে এটাকে শেষ পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার জন্য সচেতনভাবে যাচ্ছে। না হলে আগামীকালই হলো সুপ্রিম কোর্টের মামলাটা আছে, আমার যদি কোনো গ্রিভান্সেস থাকে এসআইআর রিলেটেড, আমি তো সুপ্রিম কোর্টে গিয়ে বলবো মাননীয় হুজুর দেখুন এইগুলো ঘটনা ঘটছে এবং ইলেকশন কমিশন এখানে ভিকটিম, মানে আমাদের ভিকটিম করছে। আমি আদালতে যাচ্ছি না, আমি পলিটিক্স অফ ডিসপ্লেটাকে ধরে রাখছি। এটা পিওরলি আমি আপনাকে বলছি, আদালতে যাচ্ছে না মানে মুখ্যমন্ত্রী আদালতে গিয়ে নিজে সওয়াল করতে আদালতে যাচ্ছে না, প্লেইং টু দ্য গ্যালারি আর কত করবেন? এমনি আপনার ড্রেসের কনফিগারেশনটা যে ভালো আছে, কনফিগারেশনটা ভালো করেছে, অদ্ভুত সব ন্যারেটিভ চালু হয়েছে, অদ্ভুত সব ন্যারেটিভ। এবং আমার ধারণা বেশিরভাগ সময় যারা রাজনৈতিক নেতা, তারা সাধারণ মানুষকে সঠিক দিশাটা দেখাতে পারতেন, তা তারা দেখাচ্ছেন না। গত 1 বছরের কথা বলি, ওয়াকফ বিল থেকে শুরু হয়েছে এই ভুল বোঝানো, তখন আমরা মানুষের মৃত্যু দেখেছি, মানুষকে পালাতে দেখেছি, এসআইআর করতে দেব না বলে জনগণকে খেপিয়ে দেওয়া, তারপরে নির্বাচনে আমরা দেখছি তৃণমূলপন্থী বিএলও এর মানে কি? বিএলও হিসেবে যখন তুমি কাজ করছো, আলাদা পয়সা নিচ্ছ, আজকে কিন্তু এখানে কোনো কাজ নেই। এই বিএলওরা এসেছেই একটা দৃশ্যকল্প রবীন্দ্রনাথ দাকেও বলি, আমার সহকর্মী উজ্জ্বল মুখোপাধ্যায় সেই ইন্টারভিউটা আমরা দেখেছিলাম যে আপনি বিএলও, কেউ বলছেন না বিএলও, তারা কেউ বিএলও নয়। পর একজন খুব মানে মৃদু গলায় লজ্জার সঙ্গে বললেন যে আমি বিএলও, মানে আমি বলছি এই যদি রেশিও হয়। আমি দুটো জিনিস বলি, একটা হচ্ছে আমার নিজের আত্মীয়ের ফর্ম 6 ফিল আপ করবার সময় দেখেছি যে যথেষ্ট পরিমাণে হিয়ারিং হয়, তাকে ডকুমেন্ট দিতে হয় বিএলওর কাছে, সুতরাং এগুলো বাদ দিয়ে কোনোভাবে কিন্তু ফর্ম 6 এর নাম উঠে গেল। মানে হরিয়ানার মডেল এগুলো দিয়েছিল, হরিয়ানায় যে 22 জায়গায় নাম উঠেছিল ব্রাজিলিয়ান মডেল সরকার ছিল, এখানে কি ওখানে কি আমি অল্পের সঙ্গে একটা জায়গায় একমত যে দিস্তে ব্যাগ ভর্তি এই ফর্ম, এটাও সমান সন্দেহ। দ্বিতীয় যেটা আমি বলবার চেষ্টা করছি সেটা হচ্ছে যে দেখুন, এই ফর্ম 6 যাদের নাম বাদ গেছে
তাদের তো ফর্ম 6 তারা ফিল আপ করতে পারে, কিন্তু একটা নতুন যারা উঠবার কথা, অর্থাৎ 18 থেকে 18 ঊর্ধ্বে যারা নতুন ভোটার হতে চলেছে, তাদের নাম কিন্তু এই ফর্ম 6 দিয়ে আসবে। এবং আমার সন্দেহ হচ্ছে যে তৃণমূল কিন্তু এই জায়গাটাতে ভয় পাচ্ছে, কারণ 18 বছরের উপরে যারা একটা মেজর এসে গেছে। আমি বলছি সংখ্যাটা হচ্ছে 1,80,000 নিউ ভোটার, এবং এরা কিন্তু এই যে এই রাজ্যের যে নানা চাকরি চুরি ইত্যাদি শিল্প ইত্যাদি যেটা ইয়েতে যে ডক্টর মানে আরামবাগ হসপিটালের ডাক্তার এবং মেডিকেল স্টাফদেরকে ইলেকশন কমিশন তারা একদম নোটিফিকেশন ইস্যু করে ইলেকশন ডিউটি থেকে রিলিভ করে দিয়েছে। আচ্ছা, নাম ওঠা থেকে এবার সরাসরি রাজনীতির মঞ্চে ওঠা লিয়েন্ডার পেজ। হ্যাঁ, 2021 সালে গোয়াতে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন, কিন্তু লিয়েন্ডার পেজ একেবারে আক্রমণের লক্ষ্য হচ্ছেন কি বলে না, বহিরাগত, যার জন্ম এই কলকাতা শহরে, বেড়ে ওঠা, খেলা সমস্ত কলকাতা শহরে, এই কলকাতা শহরে এই রাজ্যে লিয়েন্ডার পেজ বহিরাগত আমরা মনে করছি না। তবে হ্যাঁ, রাজনীতির জগতে আক্রমণ প্রতি আক্রমণ তো চলতেই থাকে। পরের প্রতিবেদন। पहली बात जो है कि मैं हमारा प्रधानमंत्री नरेंद्र मोदी जी को धन्यवाद कहना चाहता हूं, अमित शाह जी को धन्यवाद कहना चाहता हूं। ভারতের সর্বকালীন সেরা ক্রীড়াবিদদের অন্যতম তিনি। 18টা গ্র্যান্ড স্লাম এবং অলিম্পিক্সে পদক জয়ী। এবার বিজেপিতে নতুন রাজনৈতিক ইনিংস শুরু করলেন টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজ। 5 রাজ্যে বিধানসভা ভোটের মুখে মঙ্গলবার গেরুয়া শিবিরে যোগ দিলেন তিনি। हाँ, मैं बंगाल में पैदा हुआ था। हाँ, हमारा माँ बंगाली हेरिटेज से पैदा हुआ, और जब मैं बंगाल में टेनिस सीख रहे थे तब से आज तक इंफ्रास्ट्रक्चर और अच्छा हुए, मगर बंगाल कैन डू बेटर। हाँ, बंगाल में, हाँ, गोवा में, जहां मम्मी डैडी वहां से आए थे, हमारा लेगेसी वहां से है। দিল্লিতে বিজেপি সদর দপ্তরে কেন্দ্রীয় নেতৃত্বের হাত থেকে পতাকা তুলে নেন লিয়েন্ডার পেজ। আমরা সবাই জানি তার মায়ের যে পরিবার, তার মা মাইকেল মধুসূদন দত্তের ডিসেন্ডেন্ট। এই যোগদান কিন্তু নিদর্শন হচ্ছে, বা একটা বাংলায় যাকে আমরা বলি যে হাওয়া নির্বাচনের আগে, সেই হাওয়া বলছে যে এই হাওয়াটা গেরুয়া হচ্ছে আস্তে আস্তে, হাওয়াটা বিজেপির পালে লাগছে। 2021-এর 29শে অক্টোবর গোয়া বিধানসভা নির্বাচনের ঠিক আগে তৃণমূলে যোগ দেন লিয়েন্ডার পেজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ঘাসফুলের পতাকা তুলে নেন। 5 বছরের মাথায় এবার বিজেপির কোটে লিয়েন্ডার পেজ। এদিকে লিয়েন্ডার বিজেপিতে যোগদানের পরই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফে সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করা হয়েছে। সেই ইন্টারভিউতে লিয়েন্ডার বলেছিলেন, আমার বাবা ভেস্ট পেজ দক্ষিণ গোয়ার, আমার ঠাকুরদার জন্ম দিল্লিতে, ঠাকুমা দক্ষিণ গোয়ার, এখন আমি গোয়ায় থাকি। সেই পুরনো ইন্টারভিউর ভিডিও শেয়ার করে এবং বিজেপি ও লিয়েন্ডার পেজকে ট্যাগ করে তৃণমূল লিখেছে, অভিনন্দন, আপনারা অবশেষে আপনাদের পরবর্তী গোয়ার মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে খুঁজে পেয়েছেন। আরও এক বহিরাগতকে প্যারাশুটে করে পশ্চিমবঙ্গে আনলো বিজেপি। বহিরাগত ইস্যু যদি বলে তাহলে তৃণমূলের শত্রুঘ্ন সিনহা, তৃণমূলের কীর্তি আজাদ, তৃণমূলের আজকে রাজীব কুমার, তৃণমূলের ইউসুফ পাঠান, এরা কোথা থেকে এসছে, কোন জায়গা থেকে এসছে, কোন পাড়াতে আজকে এরা বাংলায় জন্মগ্রহণ করেছে যে তাদেরকে আজকে সাংসদ করে পাঠানো হয়েছে? সুতরাং তৃণমূল যদি এই ধরনের কথা বলে, আগে আয়না নিজেদের প্রশ্নের জবাব দিক, তারপর এই ধরনের কথা বলে। বহিরাগত তত্ত্ব নিয়ে রাজনৈতিক লড়াই নতুন নয়। শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ কিংবা ইউসুফ পাঠানের প্রসঙ্গ তুলে বারবার তৃণমূলকে খোঁচা দেয় বিজেপি। রাজ্যসভার ভোটের ক্ষেত্রে মেনকা গুরুস্বামী ও রাজীব কুমারকে তৃণমূল বেছে নেওয়ার পরও একই খোঁচা দিয়েছে গেরুয়া শিবির। যে লিয়েন্ডারকে গোয়ার ভোটের আগে গোয়ায় দলে নিয়েছিল তৃণমূল, এবার তাঁকেই পশ্চিমবঙ্গের ভোটের আগে দলে নিল বিজেপি। সব মিলিয়ে বিতর্ক আরও জোরালো। বিজেন্দ্র সিংহ, প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আইএএস আইপিএস এর বদলি নিয়ে রোজই তুলকালাম হচ্ছে, এতক্ষণ এই অনুষ্ঠানেও হলো। তবে বদলি কিন্তু শুধু আমলাদের নয়, ভোট প্রার্থীদেরও হয়। এই যেমন লোকসভা ভোটের সময় খড়গপুর থেকে দিলীপ ঘোষকে বদলি করা হয়েছিল সেই দুর্গাপুরে। বিধানসভা ভোটে আবার বদলি হয়ে ফিরলেন নিজের পুরনো এলাকাতেই। সেখান থেকে বিধায়ক হওয়া হিরণ চট্টোপাধ্যায় আবার বদলি হলেন হাওড়ার শ্যামপুরে।
এখন কোন দল কোথায় কিভাবে ঘুঁটি সাজাবে সেসব তাদের ব্যাপার। আমরা এসব নিয়ে অ্যানিমেশনে রসিকতা করি বলে আবার আমাদের বদলি করে দেবেন না, থরি কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। आ गया दिल चुराने मैं आ गया दिल चुराने मैं आ गया। এ তো কান্না, এ তো নয় গান, এ যে আমার নীরব অভিমান। কেস দেবেন না প্লিজ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।